ওকে, তো আমরা সরাসরি পড়াটা শুরু করে দিই। তোমাদের ক্লাস নিতে নিতে আমাকে এক জায়গায় যাওয়া হতে পারে, ঠিক আছে? তো তো যতটুকু নিতে পারবো, হতে পারে পুরোটাই। 7:30 বা তার আগে যদি হয় তাহলে একটু সমস্যা হবে, হয়তো 7:30টার পরে হলে পারে আহ, আমরা দেখি কত দূর আগাতে পারি। একটু সমস্যার ভিতরে আছি, এই জন্য আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আদাব স্যার। এই তো আদাব। তো আমরা কত দূর পড়েছিলাম মনে আছে সবার? কত দূর পড়েছিলাম? হুম। জি স্যার, how often has my spirit turned to thee এই আচ্ছা, পর্যন্ত। দ্য হারমিট সিট স্যালন এটা হয়েছে। এটা হয়েছে। এই শীটটা সবাই একটু পড়েছিলা? সবাই পড়তেছো? হুম। জি স্যার, পড়া হয়েছে। আচ্ছা, এগুলো একটু বিস্তারিত পড়ে নিবা। এই পর্যন্ত আমরা শেষ করেছি, তাই না? হুম। আচ্ছা, এই পর্যন্ত। তো আমরা একটু যদি ব্যাকওয়ার্ডে যাই তাহলে আমরা দেখি যে poet is actually remembering the previous experience, or he is actually recalling previous experience and also matching those experience with the present, বর্তমানের সাথে সে অতীতেরটা মেলাচ্ছে, তখন কেমন লাগছিল, কি অবস্থা, ইত্যাদি ইত্যাদি তিনি দেখাচ্ছেন। এবং কত বছর পরে তিনি আসছেন ভিজিট করতে এখানে বলো তো? 5 বছর। 5 বছর। তাহলে প্রথম যে ভিজিট করেছিলেন সেটা কত সালে, আর বর্তমানে কত সাল? এটা কত সাল? 17। এখন 1798। হ্যাঁ, তাহলে 5 বছর আগে কত হবে? 1790। 1793। 1793 তো 3। সেটাতে তিনি প্রথমবার এসেছিলেন। তারপরে তিনি দ্বিতীয়বার এসে এই যে ওয়াই রিভার, তাই না, ওয়াই রিভারের পাশে অবস্থিত যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা, এবং এখানে একটা অ্যাবি আছে। সেই অ্যাবিটা যেহেতু টিনটার নামে একটা গ্রামের পাশে অবস্থিত, তার জন্য তার নাম হয়েছে কি টিনটার অ্যাবি, তাই তো? হ্যাঁ। আর অ্যাবি কি জিনিস তা তো জানো, সেটা একটা এক ধরনের মঠ বা মোনাস্টারি, যেটা এখন এখানে মানে ব্রোকেন হয়ে আছে, ডিলাপিটেটেড বা হচ্ছে অকেজো বা ইউজলেস একটা অ্যাবি। এবং তার আশেপাশের পরিবেশ তিনি এখানে বর্ণনা করছেন। এবং এই যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ তাকে ঠিক আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউডের মতো, তাই না, ড্যাফোডিল ফুল যেভাবে তাকে তার সমস্যার সময়ে, ক্লান্তির সময়ে, অবসন্নতার সময়ে একটা স্বস্তি দান করে, এখানেও কিন্তু সেই কথাই তিনি বলেছেন, তাই না, এখানে যে হাউ অফেন ইন স্পিরিট হ্যাভ আই টার্ন টু দি। কারণ কি হয়েছে, যখন কি পৃথিবীর আর কোনো কিছুই ভালো লাগে না, চারিদিকে শুধু হতাশা, হ্যাঁ, পৃথিবীর জরা জীর্ণতা যখন আমার উপরে চেপে বসে, তখনই আমি আত্মিক দিক থেকে তোমার দিকে ফিরি। হয়তো ফিজিক্যাল আই দিয়ে তোমাকে তখন দেখতে পাই না, কিন্তু আত্মিক দিক থেকে আমি তোমার দিকে ফিরি, তাই না? কি বলে তাকে সম্বোধন করা হচ্ছে? ও সিলভিয়ান ওয়াই। হ্যাঁ, সিলভিয়ান ওয়াই। ওয়াইটা কি? হোয়াট ইজ ওয়াই? একটা রিভার। রিভারের নাম। হ্যাঁ, বলছে যে নদী কি বনের ভিতর দিয়ে বয়ে চলেছে, সেই বনের দিকে আমি কতবার, হাউ অফেন হ্যাজ মাই স্পিরিট টার্ন টু দি, আমার স্পিরিট তোমার দিকে ফিরেছে। এইভাবে তিনি বিষয়টাকে বলছেন। এরপর আমরা পরের পার্টে চলে যাই। তাহলে এতক্ষণ পর্যন্ত তিনি আগের কথা মনে পড়লেন, এখন বলতেছেন অ্যান্ড নাও। দেখো, নাও মানে কি, কোন সময়ের কথা? বর্তমান সময়। সময়ের কথা, 1998 সালের কথা নাকি? কত তারিখে জানো? জুলাই কত? জুলাই 13। 13 জুলাই, তাই তো? 13 জুলাই 1798। আর 1798 ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ একটা সাল, কারণ এই সময়ে রোমান্টিক এজ শুরু হয় লিরিক্যাল ব্যালাডস প্রকাশের মাধ্যমে। আর এই তিনটা নেভিকে বলা হচ্ছে কি লিরিক্যাল ব্যালাডসের কততম? শেষ। হ্যাঁ, লাস্ট, তাই তো? লাস্ট কনক্লুডিং পোয়েম। ওকে, কনক্লুডিং পয়েন্ট। ওকে, অ্যান্ড নাও, কিন্তু এখন, উইথ হাফ, দেখো, গ্লিমস অফ হাফ এক্সটিংগুইশ থট, মানে আজ থেকে 5 বছর আগে কবি কেমন ফিল করছিলেন এই জায়গায়, সব কি মনে পড়বে? এক্স্যাক্টলি মনে পড়বে? বলো, মনে পড়া সম্ভব? হুম। আজ থেকে 5 বছর আগে তুমি কোন ক্লাসে পড়তা বলো? এখন যদি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো, তাহলে এটা যদি আমরা 1.5 বছর ধরি, তাহলে তুমি এসএসসিতে পড়তো, তাই না?
এসএসসিতে পড়া অবস্থায় তুমি তোমার চিন্তা ভাবনা কেমন ছিল, তুমি কেমন অনুভব করতা, সেটা কি সব মনে আছে? বলো। না হ্যাঁ, কিছু কিছু মনে না থাকতে স্যার। পারে। হ্যাঁ, তাই বলছে এটা হচ্ছে হাফ এক্সটিংগুইশ থট, মানে অর্ধ কি এক্সটিংগুইশ মানে কি? আচ্ছা আচ্ছা হ্যাঁ, মানে নিভু নিভু যেটা আমরা বলতে পারি। হ্যাঁ, নিভু নিভু, হাফ এক্সটিংগুইশ মানে হচ্ছে নিভু নিভু, মানে যেটা নিভে যাওয়া, মানে একদম শেষ হয়ে যায়নি আবার একদম জ্বলছেও না। তো আমার চিন্তা ভাবনা এরকম পরিষ্কার না, ক্লিয়ার না, তাই সেটাকে বলা হচ্ছে গ্লিমস। গ্লিমস মানে কি আধো, নিভু নিভু চিন্তা ভাবনা এখনো আমার মাথায় আসছে, পুরোপুরি ক্লিয়ার না। তাই বলছে অ্যান্ড নাও উইথ গ্লিমস অফ হাফ এক্সটিংগুইশ থট উইথ ম্যানি রিকগনিশনস ডিম অ্যান্ড ফেইন্ট। হ্যাঁ, রিকগনিশনস মানে কি অনেক কিছু আমি চিনতে পারছি, এখানকার অনেক কিছু চিনতে পারছি, কিন্তু কিছুটা ডিম অ্যান্ড ফেইন্ট, পুরোপুরি ক্লিয়ার না। হ্যাঁ, অনেক কিছু আমি দেখে এখানের গাছটা, এখানে ছিল একটা গাছ ছিল হয়তো, এখানে একটা পাথর ছিল, মানে এরকমভাবে তিনি ওখানে খুঁজতেছেন, এবং তার কিছু ওই রিকগনিশন বা হচ্ছে পরিচিতিগুলো ডিম অ্যান্ড ফেইন্ট। হ্যাঁ, মানে সব কিছুই আবছা হয়ে গেছে, সব কিছুই আনক্লিয়ার লাগছে তার কাছে। অ্যান্ড সামওয়াট অফ আ স্যাড পারপ্লেক্সিটি। হ্যাঁ, এবং কিছুটা মনের ভিতরে পারপ্লেক্সিটি, স্যাড পারপ্লেক্সিটি। পারপ্লেক্সিটি মানে বুঝছো তো, মানে এক ধরনের মানে কি দ্বিধাদ্বন্দ্ব, হ্যাঁ, এক ধরনের কষ্ট, দুঃখ, এরকম আর কি বিষয়টাকে তিনি নির্দেশ করছেন। এই বিষয়গুলো নিয়ে স্যার লেখাটা একটু বড় করবেন? আরো বড় করতে হবে? আচ্ছা, হবে। হুম, জি স্যার। তাই বলছে দেখো, উইথ মানে কি নিয়ে। হ্যাঁ, তাহলে উইথ গ্লিমস অফ হাফ এক্সটিংগুইশ থট উইথ ম্যানি রিকগনিশনস ডিম অ্যান্ড ফেইন্ট অ্যান্ড উইথ সামওয়াট অফ স্যাড পারপ্লেক্সিটি দ্য পিকচার অফ দ্য মাইন্ড রিভাইভস এগেইন। হ্যাঁ, ওই পিকচারগুলো এখনো আবার মনের ভিতরে রিভাইভ করছে। কোন পিকচারগুলো? এই এখনকার না অতীতের? বলো। অতীতের। হ্যাঁ, তাই বলছে মনের ভিতরে রিভাইভ করছে, পুনরায় জেগে উঠছে, কিন্তু সেটা হয়তো বা ক্লিয়ার না, সেটা এখনো ফেইন্ট বা ডিম বা হাফ এক্সটিংগুইশ। তারপরেও এক ধরনের মনের ভিতরে একটা দুঃখ নিয়েও, কারণ কি আমি যে 5 বছর পার করে ফেলেছি পৃথিবীতে, হ্যাঁ, এখানে 5 বছর আমার চলে গেছে, এটা এক ধরনের স্যাডনেস আমার ভিতরে নিয়ে আসছে। এই সব কিছু মাধ্যম দিয়ে আমার মনের ভিতরে সেই পিকচারটা রিভাইভ করছে, আবার জেগে উঠছে। কারণ কি হোয়াইল হেয়ার আই স্ট্যান্ড, যখন আমি এখানে দাঁড়িয়ে আছি, নট অনলি উইথ দ্য সেন্স অফ প্রেজেন্ট প্লেজার। হ্যাঁ, এখন যে আমি দাঁড়িয়ে আছি, বর্তমানের যে একটা আনন্দ বা এক ধরনের মজা, শুধু যে আমি সেটা পাচ্ছি সেটাই নয়, বাট উইথ প্লিজিং থটস, বরং এক ধরনের প্লিজিং চিন্তা ভাবনা নিয়ে। তাহলে এখানে আমি দাঁড়িয়ে আছি, শুধু যে আমি বর্তমানের বিষয় নিয়ে ভাবছি বা বর্তমানের আনন্দ পাচ্ছি শুধু তাই না, আমি যে অতীতের যে চিন্তা ভাবনাগুলো সেগুলোও আমার মাথায় আসছে। হ্যাঁ, দ্যাট ইন দিস মোমেন্ট দেয়ার ইজ লাইফ অ্যান্ড ফুড ফর ফিউচার ইয়ার্স। হ্যাঁ, আজ থেকে 5 বছর আগে যা কিছু দেখেছিলাম, ওই 5 বছর ধরে যেমন আমি ওগুলো কি করেছি বলতো, গরু যখন ঘাস খায় তখন কিছু ঘাস সে জমিয়ে রাখে পেটের ডান দিকে, বুঝতে পারছো? ছাগল, গরু দেখবা যেটা কি কি করে, যে ঘাস খায় তার কিছু অংশ পেটের ডান দিকে জমিয়ে রাখে, কি করার জন্য বলো? পরবর্তীতে আবার খাওয়ার জন্য, মানে ওই খাবারগুলোকে পুনরায় ঘুরিয়ে এনে সে আবার চিবিয়ে চিবিয়ে হজম করবে। তার মানে তার খাবার জমানোর একটা পরিস্থিতি আছে, সিচুয়েশন আছে, এবং সে জাবর কাটে। তা ওরকম তিনিও যেন সেই 5 বছর আগে যখন এসেছিলেন তখন এখান থেকে কিছু মেমোরি তিনি কালেক্ট করেছিলেন, তাই তো? মানে কিছু সাইট, প্লিজেন্ট সাইট তিনি তার অন্তর্দৃষ্টিতে সংরক্ষণ করে রেখেছিলেন, সেগুলো দিয়ে তিনি 5 বছর চলেছেন। 5 বছর তিনি কোনো সমস্যায় পড়ে গেলে, মানে টেনশনে পড়লে, ক্লান্ত হয়ে গেলে ওই স্মৃতিগুলোকে মনে করে তিনি কি করতেন, আবার পুনরায় তার ভিতরে যে কি বলবো স্বস্তি সেটাকে তিনি ফিরে পেতেন, তাই না? এখনও তিনি সেই কাজ আবার করছেন। যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, শুধু বর্তমানের জন্য যে আমি মানে প্রেজেন্ট প্লেজার পাচ্ছি শুধু তা না, বরং আমি কিছু প্লিজিং থটও আমি সংগ্রহ করছি। দেখো যেগুলো কি কি হবে, দ্যাট ইন দিস মোমেন্ট, হ্যাঁ, যেগুলো দেয়ার ইজ লাইফ অ্যান্ড মানে ফুড, এই বর্তমানে যেগুলো আমার কাছে লাইফ এবং ফুড হিসেবে কাজ করছে, কিসের জন্য? ফর ফিউচার ইয়ার্স, পরবর্তী বছরগুলোর জন্য। তার মানে আমি শুধু এখন বর্তমানে এসে যে শুধু প্রকৃতি দেখছি আর আনন্দ করছি তা না, কিছু কিছু জিনিস আমি আমার ফিউচার ইয়ার্সের জন্য লাইফ এবং ফুড হিসাবে রেখে দিচ্ছি, যাতে সেগুলো আমাকে পরবর্তী সময়গুলোতে ওই দুঃখের সময়ে, কষ্টের সময়ে আমাকে আবার স্বস্তি দান করার জন্য মনের চোখে, তাই তো, বা ইনার আয়ে বা ইনার মাইন্ডে আবার যেন ফিরে আসে সে ড্যাফোডিল ফুলের মতো, নাকি?
তাই বলছে যে শুধুমাত্র যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি অনুভব করছি তা না, বরং কিছু প্লিজিং থট আমি কালেক্ট করছি, যেগুলো আমার ভবিষ্যতে কি কি হিসাবে কাজ করবে বলো? ফিউচার ইয়ার্স Life and food. Life and food. লাইফ অ্যান্ড ফুড হিসাবে কাজ করবে কোনগুলো? এই যে প্লিজিং থটগুলো, তাই না? হ্যাঁ। অ্যান্ড সো আই ডেয়ার টু হোপ, সুতরাং আমি এখানে আশা করার সাহস করতেই পারি। দেখো, ডেয়ার টু হোপ মানে কি? আশা করার সাহস করা, না? ডেয়ার মানে কি? সাহস করা। তাহলে এ আশা আমি করতে পারি, এরকম আর কি। হ্যাঁ, এ আশা আমি করতেই পারি, দো চেঞ্জ, যদিও কিছুটা চেঞ্জ হয়ে গেছে, নো ডাউট, মানে নিঃসন্দেহে কিছু চেঞ্জ হয়েছে, তারপরেও এ আশা আমি করতেই পারি ফ্রম হোয়াট আই ওয়াজ হোয়েন ফার্স্ট আই কেম অ্যামং দিস হিলস। হ্যাঁ, যে আমি যখন প্রথম এখানে এসেছিলাম, এই যে পাহাড় দেখতেছি, এই পাহাড়ের মধ্যে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, নিঃসন্দেহে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, তারপরেও এ আশাটা আমি করতেই পারি। কি কি পরিবর্তন হয়েছে সেটা একটু খেয়াল করবা। দেখো, হোয়েন লাইক আ রো, কখন? ওই যে 5 বছর আগে, হোয়েন আই ফার্স্ট কেম হিয়ার। হ্যাঁ, দেখো যে ফ্রম হোয়াট আই ওয়াজ হোয়েন ফার্স্ট আই কেম অ্যালং দিস হিলস। হ্যাঁ, তাহলে প্রথম যখন আমি এসেছিলাম তখন আমি যেমনটা ছিলাম, তখন কি এখন কি আমি তেমনটা আছি আর? বলো। Sir. হ্যাঁ, না স্যার। আমি নিশ্চয় চেঞ্জ হয়ে গেছি, কারণ আমি তখন 5 বছর ছোট ছিলাম। এখন আছি কি? আমি 5 বছর বড় হয়ে গেছি, আমার চিন্তা ভাবনাও বড় হয়ে গেছে। তুমি যখন 9-10-এ পড়তা তখন কার চিন্তা ভাবনা আর এখনকার চিন্তা ভাবনা কি একরকম? বলো। একরকম? না। না হ্যাঁ, স্যার। অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আজকে তোমরা সেকেন্ড ইয়ারে পড়তেছো, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পড়তে পড়তে দেখবা তোমাদের মেন্টালিটি অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। তোমাদের মধ্যে যে একটা ছেলে মানুষই বা ছোট মানুষের যে ভাবটা, সেটা দেখবা যে থার্ড ইয়ার থেকেই কেটে যাবে। সেকেন্ড ইয়ার পর্যন্ত মোটামুটি একটু চলে, তারপরে তোমরা হয়ে যাবা কি একটু গ্রেভ, একটু সিনিয়র হয়ে যাবা, একটু ভাব গাম্ভীর্য চলে আসবে, তখন অনেক কিছুই দেখবা যে তোমাদের কাছে একটু অন্যরকম লাগছে। তাই কবি বলতে চাচ্ছেন যে যদিও প্রথম যখন আমি এই পাহাড়ের মধ্যে এসেছিলাম বা এই প্রকৃতিতে এসেছিলাম, তখনকার থেকে অনেকখানি আমি এখন চেঞ্জ হয়ে গেছি, কারণ তখন আমি কেমন ছিলাম? হোয়েন লাইক আর রো, রো মানে বুঝো? হরিণের বাচ্চা। হ্যাঁ, হরিণের মতো নাকি? হ্যাঁ, কি আমার কথা শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ তো ঠিক মতো? স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, কি ব্যাপার, এটা আমার নিচ্ছে না কেন? আর ও ই না, কি ব্যাপার, নেটে আসে না কেন হঠাৎ করে? ও বাবা, রো আসলো কি? হ্যাঁ, রো ডিয়ার লিখতে হবে। এই যে হরিণের কি, হরিণ শাবক এগুলো, তাই তো? হরিণ শাবক বা হচ্ছে তোমার যে কোনো ছোট প্রাণী জাতীয় জিনিসগুলো কেমন লাফালাফি করে না জন্মের পরেই? একটু লাফিয়ে বেড়ায় না? বলো। ছুটে বেড়ায়, তাই না? হ্যাঁ, তো এখানেও স্যার। তাই তিনি বলতে যাচ্ছেন যে আমিও ওইরকমটা ছিলাম। তখন আমি ছিলাম কেমন? লাইক আ রো আই বাউন্ডেড। বাউন্ডেড মানে কি? লাফিয়ে বেড়ানো, ঠিক আছে তো? লাফিয়ে বেড়ানো। হরিণের লাফালাফি দেখছো কখনো? হ্যাঁ, বলো। ভিডিও টিডিওতে দেখছো কিরম লাফিয়ে বেড়ায়, লম্বা লম্বা পা দিয়ে কেমন লাফালাফি করে বেড়ায়। তাই বলছে ওই যখন আমি প্রথমে এসেছিলাম তখন আমি কেমন ছিলাম? ওইরকম ওই রোয়ের মতো ছিলাম, ঠিক আছে তো? হরিণ শাবকের মতো ছিলাম। যে হরিণ শাবক কি করছে? বাউন্ডেড ওভার দ্য মাউন্টেন্স। ঠিক আমিও হরিণ শাবকের মতোই ওই পর্বতে পর্বতে বা পাহাড়ের উপরে উপরে লাফিয়ে বেড়াচ্ছিলাম। কোথায় কোথায় লাফিয়ে বেড়াচ্ছিলাম? বাউন্ডেড ওভার দ্য মাউন্টেন্স, মাউন্টেন্সের উপরে। বাই দ্য সাইড অফ দ্য ডিপ রিভার্স, এই গভীর নদীর আশেপাশে। দ্য লনলি স্ট্রিম, এই একাকী বয়ে চলা যে খাল বা নদী বা ঝর্ণা, তার চারপাশে। মূল কথা হলো হোয়ার এভার নেচার লেড। মূল কথা হলো প্রকৃতি আমাকে যেদিকে নিয়ে যাচ্ছিল আমি সেদিকে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিলাম। বুঝতে পারছো? তখন আমি ছোট ছিলাম, একটু প্রাকৃতিক সৌন্দর্য মানে বাহ্যিক সৌন্দর্য দেখেই আমি লাফালাফি করে বেড়াচ্ছিলাম, ঠিক আছে তো? এত খুশি হয়েছিলাম, মনে হচ্ছে যেন এই জিনিসগুলো আমি আগে কখনো দেখি নাই। ছোট বাচ্চাদেরকে যদি একটা ফুল বাগানে ছেড়ে দেওয়া হয়, কেমন করবে তারা? এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ, বিভিন্ন ফুল দেখে একবার এই ফুলের কাছে যাবে, আবার ওই ফুলটা থেকে এই ফুলের কাছে যাবে, মনে হবে জানো আরো কত কিছু, হ্যাঁ, এরকমটা একটা ভাব কাজ করবে। তাই বলছে যে আমি যখন প্রথম এখানে এসেছিলাম ঠিক আমার মানসিকতা ছিল এরকম ছোট শাবকের মতো, বেশ, তাই তো? একটা হরিণ শাবকের মতো।
ওরকম করে আমি পাহাড়, নদী, হ্যাঁ, খাল, তাই তো, মূল কথা হলো নেচারের বিভিন্ন জায়গাতে আমি দৌড়ে বেড়াচ্ছিলাম। এই কথাটা বলে তিনি যেন খুশি হতে পারছেন না, মানে তিনি যেন তার আবেগটাকে প্রকাশ করতে পারছেন না হরিণের সাথে তুলনা করে। তারপরে তিনি কিসের সাথে তুলনা করলেন? মোর লাইক আ ম্যান। এবার তিনি হরিণ শাবকের তুলনা দিয়ে খুশি না হতে পেরে বলছেন অনেকটা ওই রকম ওই মানুষের মতো করে আমি ছুটে বেড়াচ্ছিলাম। বলতো মানুষ কোনটাতে, মানে কোন সময়ে বেশি ছুটতে পারে? যখন সে কোনো আনন্দের জিনিস পায়, নাকি যখন সে কোনো ভয়ের জিনিস পায়? কোন সময়ে বেশি দৌড় দেয় বলো? ভয়ের ভয়ের জিনিস। জিনিস। মনে করো তোমার বাবা একটা সুন্দর গিফট তোমার জন্য নিয়ে আসছে ছোটবেলায়, তখন তুমি কি করতা? বাবা বাজার থেকে আসছে আর তুমি দিলা দৌড়। এই দৌড়ের গতি বেশি হবে, নাকি তোমার পিছনে কুকুর তাড়া করছে, কোনটার উপর বেশি দৌড় হবে বলো? হ্যাঁ, কুকুর তাড়া করবে। তাই তিনি স্বাভাবিক দৌড়টাকে মনে করছেন না, কেমন জানি হলো না, আরও একটু ফোর্স দিতে হবে। তাই বলছেন যে আমি ঠিক বাউন্ড করে বেড়াচ্ছিলাম ওই মানুষের মতো, যে মানুষ কি করছে? ফ্লাইং ফ্রম সামথিং দ্যাট হি ড্রেডস। হ্যাঁ, ফ্লাইং মানে কি? এখানে তিনি রান বলছেন না বা বাউন্ড বলছেন না, বলছেন উড়ে বেড়ানো। ঠিক যে জিনিসে মানুষ ভয় পায় সেই জিনিস থেকে মানুষ যেমন দৌড়ে পালিয়ে যায়, ঠিক ওই রকম করে আমি দৌড়ে বেড়াচ্ছিলাম। দেখো, দেন ওয়ান হু সট দ্য থিং হি লাভড। তাহলে একটা মানুষ যে জিনিসকে সে ভালোবাসে সেটা পাইলে পারে যে ধরনের দৌড় দেয়, তার থেকে বরং যে জিনিসটাতে ভয় পায় সেই জিনিসে দেখার পর যে দৌড় দেয় সেই দৌড়টা হচ্ছে সবচেয়ে বেশি দৌড়, নাকি বেশি গতির। তো সেরকম করে আমি দৌড়ে বেড়াচ্ছিলাম এই প্রকৃতির মাঝে, কারণ আমি এত খুশি হয়েছিলাম যেন আমার ভিতরের আবেগটা একদম এরকমভাবে রেস করতেছিল। হ্যাঁ, সময়কে যেন পেরিয়ে যাচ্ছিল এই গতিতে, ছুটে বেড়াচ্ছিলাম আমি। এই ছুটে বেড়ানোটা কি মনের ভিতরের ব্যাপার ছিল, নাকি আসলে ফিজিক্যাল বিউটি অফ দ্য নেচার? কোনটা ছিল বলো এই সময়ে, এই 5 বছর আগে বলো? বিউটি। হ্যাঁ, এটা হচ্ছে কি ফিজিক্যাল বিউটি অফ নেচার, তাই তো? এই বিউটি দেখেই তিনি এত খুশি হয়েছিলেন। তাহলে আজ থেকে, মানে সেই দিন থেকে আজ 5 বছর পরে এসে তিনি তাহলে কি অনুভব করবেন? দেখো, আমরা যদি একটু একটা ডিপার মিনিংটা একটু দেখি। আচ্ছা, এই জায়গাতে দেখো, হোয়েনেভার নেচার, হ্যাঁ, বলছে আই ফলোড নেচার হোয়ারএভার ইট লেড মি, নট কামলি অর কনসাসলি, বাট অ্যাজ ইফ আই ওয়ার রানিং অ্যাওয়ে ফ্রম সামথিং আই ফিয়ার্ড, নট অ্যাজ ওয়ান হু সিক্স সামথিং হি লাভস। তার মানে এইখানে তিনি বলতে চাচ্ছেন কি, ইন ইউথ ওয়ার্ডসওয়ার্থ কমিউনিয়ন উইথ নেচার ওয়াজ প্যাশনেট বাট রেস্টলেস। এই যে রেস্টলেস, হ্যাঁ, দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছ। হি লাভড নেচার ইনস্টিংটিভলি বাট উইদাউট ডিপ আন্ডারস্ট্যান্ডিং। এই সময় তার কোনো ডিপ আন্ডারস্ট্যান্ডিং ছিল না, তাই তিনি ছুটে বেড়াচ্ছিলেন। ফার্স্ট ইয়ারে অনার্সে ভর্তি হলে কেমন লাগে বলো তো? নিজেকে একটু খুব অন্য অন্য লাগে না? মনে হয় আমরা অনেক কিছু জেনে গেছি, অনেক কিছু বুঝে গেছি, নাকি? হ্যাঁ, এরকম লাগে না? ফেসবুকে কমেন্ট কারা বেশি করে? মানে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের ছেলেমেয়েরা বেশি কমেন্ট করে নাকি ফার্স্ট ইয়ারে বলো তো? ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা একটু বেশি কমেন্ট করে আবল তাবল, বুঝতে পেরেছো? কারণ এখনো বুঝে উঠতে পারেনি তো, দুই একটা প্রেম কাহিনী শুনেই পরকীয়ার টাচ পাই, ঠিক আছে তো? একটু এটা ওটা পেয়ে একদম ফেসবুক ভরাই ফেলে, নাকি? কারণ একটা অন্য ধরনের শিহরণ জাগানো গল্প টল্প পড়লে একটু খারাপ টারাপ লাগে। তো ওইরকম আর কি, যে ফার্স্ট ইয়ারে পড়লে কেমন জানি মনে হয় যেন কলেজটা আমার হয়ে গেছে, ডিপার্টমেন্টটা আমার, ছুটে বেড়াতে ইচ্ছা করে, ঠিক আছে তো? তারপর যখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ার হয়ে যায় তখন দেখবা যে কি মাথায় ঘোমটা দিয়ে আর মুখ দেখাতে ইচ্ছা করছে না, নাকি? এরকম মনে হবে না বলো? জি স্যার, কবিরও ঠিক সেই এরকম অবস্থা। হ্যাঁ, যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমরা একটু প্যাশনেট থাকি, রেস্টলেস থাকি। হ্যাঁ, এই যে তোমরা এখন বলো, তোমরা এখন কি আশা করতে পারো 4 পয়েন্ট? কেউ আশা করবা যে স্যার আমি 4 পয়েন্ট পেতে চাই, 4 আউট অফ 4? কেউ আশা করবা? না স্যার, না স্যার। তো ফার্স্ট ইয়ারে অনেকে মেসেজ দিয়েছিল, স্যার আমি 4 এর ভিতর 4 পেতে চাই, কি করে পড়াশোনা করতে হবে? বুঝতে পেরেছো? এখন বর্তমানে ফার্স্ট ইয়ারেরাও এভাবেই মেসেজ দিচ্ছে, স্যার আমি 4 আউট অফ 4 পেতে চাই, কি করতে হবে? আমি যে পড়তে থাকো, আমি যেভাবে বলবো তুমি পড়তে থাকো। এখন ওকে আমি বলবো যে 4 পাওয়া যায় না বলো, বা পাওয়া খুব কঠিন বা প্রায় অসম্ভব, এটা কি বলা যাবে? অসম্ভব। এটা অসম্ভব। ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে অসম্ভব। ম্যাথমেটিক্যাল হলে পারে সেটা পাওয়া সম্ভব, যেগুলো ম্যাথমেটিক্যাল, কারণ এটা সাধ্যের উপর ডিপেন্ড করে। ন্যাশনালে হচ্ছে দেয় না, ন্যাশনালে কেন? পাবলিকে তো আবার দেয়। ন্যাশনালে না, তুমি কোথাও পাবে না ইংলিশে। তুমি প্রাইভেটে পেতে পারো, প্রাইভেটে টাকা দিয়ে। স্যার বিইউপিতে শুনলাম প্রাইভেটে পেতে পারো, কিন্তু পাবলিকেও তুমি অন্তত ইংরেজিতে 4 আউট অফ 4 এটা আশা করাটা
মানে একটা কি বলবো অসম্ভব ডেয়ারিং হতে হবে তোমাকে, ঠিক আছে তো ব্যাপারটা স্যার বিউপিতে শুনেছি দিয়েছে। হ্যাঁ ওই তো বললাম যে ওইরকম বিশ্ববিদ্যালয়গুলো তুমি একটু পেতে পারো, ওদের টাকা পয়সার খরচও যেমন বেশি, ঠিক আছে তো তোমাকে দিবেও তেমনি বেশি, সমস্যা নাই। ওকে, কেউ কিছু বলতে চাচ্ছিল? স্যার আমাদের স্যার ওটা তো তাহলে কিনে নাও। একটা মেয়ে ছিল না স্যার, বলো বলো বলো, বুঝি নাই, একটু নেটের সমস্যার জন্য আবার বলো। বলছে আমাদের কলেজে একজন পাইছিল না মেহেরপুর, কিসে? বলছে আমাদের মেহেরপুর কলেজে একটা মেয়ে পাইছে না কত কত? ইংলিশে, আমাদের ইংলিশে 4 আউট অফ 4? 4 পেয়েছে। জি স্যার, কে? আমার তো জানি না। মেহেরপুর কলেজে, মেহেরপুরে একটা মেয়ে। না না 4 পাবে ইংরেজিতে? হাই হাই হাই, না না না, এটা এটা তো মনে হয় তুমি অন্য সাবজেক্টের কথা বলতে পারতো। ইংরেজিতে যদি পাই তাহলে তো আমরা পুরো আকাশে উড়বো, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ এটা হয়তো 3 স্যার আমাদের কলেজে স্যার পেয়েছি স্যার, ওই ম্যাথ থেকে স্যার, ইংলিশে না স্যার। ওই যে বললাম যে ম্যাথমেটিক্যাল ইয়াগুলো হতে পারে, যেগুলো ম্যাথ বা হচ্ছে অ্যাকাউন্টিং বা এই জাতীয় জিনিসগুলো, যেগুলো আমাদের ইংরেজিতে কি তুমি যত ভালো লেখো ওই 7-8 বেশি দিবে না 10-এর ভিতর। তোমাকে 10-এর ভিতর 10 দিতে হবে না, বলো? একটা ব্রড কোশ্চেনে যদি 10-এর ভিতর 10 না দেয় তুমি 4 পাবা, বলো? বা আর যদি 9 না দেয় তাও কঠিন। তার মানে কি এইরকম বিষয়টা সাহিত্যের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ 3.5 লিঙ্গুইস্টিক কোন ইয়ারে আছে স্যার? বলো। লিঙ্গুইস্টিক থার্ড ইয়ারে। লিঙ্গুইস্টিক থার্ড ইয়ারে স্যার আমাদের এক স্যার 80-এর মধ্যে ভালো লিখছিল, 68 দিছে, হ্যাঁ হ্যাঁ ওনাকে বোর্ড থেকে ডেকে পাঠাইছিল স্যার। আচ্ছা যে আপনি 68 দিবেন কেন, এত মার্ক? না সেটা তো অবশ্যই, মানে মার্ক বেশি দিলেই তো আমাদের বোর্ড কেন, আমাদের হেড এক্সামিনারে আগে থেকে আমাদেরকে সিগন্যাল বাতি জ্বালায়, ঠিক আছে তো, যে এত বেশি যেন না পায়, এরকম না হয়, বেশি হলে পারে সমস্যা, কম হলে পারে সমস্যা, মানে ওভার মার্কিংও করা যাবে না, দেখো নোটিশই থাকে, ওভার মার্কিংও করা যাবে না, আবার একদম লোয়ার মার্কিংও করা যাবে না। তাহলে আমি কেমন করে বুঝবো যে একজন স্টুডেন্ট কত লিখলে পারে আমি তাকে 10-এর ভিতর 10 দিব, বলো? ছেলেটা বললো, স্যার বললো যে ও খুবই ভালো লিখছে, ওকে মনে ছিল 70-75 মানে দিতে। এরকম তো অনেকে ভালো লেখে, অনেকেই ভালো লেখে। আমি তো এরকমটা হয়েছে যে আমি মোটামুটি 60 পর্যন্ত দিয়েছি, এরকম সব ওভারঅল ইয়ে এসেছে, আমি 8 পর্যন্ত দিয়েছি ব্রড কোশ্চেনে, এমনটা আছে সম্ভবত আমার ঠিক, কিন্তু আমি তো নিশ্চয়ই 9-10 দিতে পারছি না। 9-10 দিলে তো পুরোপুরি আমাকে এরকম করে ডেকে বসবে, ঠিক আছে তো? তাহলে কিন্তু ম্যাথে তো আর সম্ভব না। ম্যাথে যদি একটা অঙ্ক ঠিক হয় 10-এর ভিতর 10 তো দিতে পারো, তুমি নাম্বার কাটবা কোথায়? নাম্বার কাটা তো জায়গা নাই। তো এইরকম আর কি। তো যাই হোক আমরা অন্যদিকে চলে গেছি। তাই বলছি প্যাশনেট, যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেমন একটু প্যাশনেট এবং রেস্টলেস থাকি, কবিও তেমনি 5 বছর আগে এরকমটা ছিলেন। তিনি ছিলেন ইউথ, তাই তো, ইউথে এই যে ছিলেন, ইয়ং ছিলেন। হি লাভড নেচার ইনস্টিংটিভলি, দেখো হ্যাঁ, সেটা তার সহজাতভাবে ভালোবাসতে। একটা শিশু যেমন করে ভালোবাসে প্রকৃতিকে, তেমনভাবে তিনি ভালোবাসতেন উইদাউট ডিপ আন্ডারস্ট্যান্ডিং। তার ভিতরে কোনো ডিপ আন্ডারস্ট্যান্ডিং ওই সময় আসেইনি। হিজ এক্সাইটমেন্ট ওয়াজ অলমোস্ট আ ফর্ম অফ স্কেপ, an attempt to flee from human troubles and inner anxiety, হ্যাঁ এরকম একটা বিষয়। তো পরবর্তীতে আমরা যদি একটু দেখি, দেখো ফর নেচার দেন, দেন বলতে কোন টাইমকে বোঝানো হচ্ছে, এখন নাকি 5 বছর আগে? 5 বছর 5 বছর 5 বছর আগে। তাহলে 5 বছর আগে প্রকৃতি আমার কাছে কেমন ছিল? প্রকৃতি ছিল কেমন? দ্য কোয়ার্টস আর প্লেজার অফ মাই বয়েজ ডেজ। হ্যাঁ বয়েজ ডেজ মানে কি? ওই যে ছোটবেলায় ছেলে মেয়ে, মানে আমাদের বাচ্চারা কি করে, একটা পিঁপড়া দেখলেও খুশি হয়, হয় না? একটা তেলাপোকা দেখলেও খুশি হয়, বা দেখতে চায়, কেল্লো দেখলে পারে হাত দিয়ে ধরে দেখতে চায়, কত সুন্দর জিনিস। তখনকার প্লেজারটা ছিল হচ্ছে কোয়ার্সার প্লেজার, মানে পিওর প্লেজার ছিল না, এটা ছিল অনেকটা অ্যানিম্যালিস্টিক প্লেজার। দেখো অ্যান্ড দেয়ার গ্ল্যাড অ্যানিম্যাল মুভমেন্ট অল গন বাই। তাহলে কি আগের যে কোয়ার্সার প্লেজার ছিল এবং আগের যে গ্ল্যাড অ্যানিম্যাল মুভমেন্টটা ছিল, সেটা কি 5 বছর পরে আছে নাকি গন বাই হয়ে গেছে, শেষ হয়ে গেছে? বলো। শেষ হয়ে গেছে। তখন প্রকৃতি আমার কাছে কেমন ছিল? দেখো ফর নেচার দেন টু মি ওয়াজ অল ইন অল। তখন প্রকৃতি আমার কাছে সব কিছু ছিল। প্রকৃতির কোলের উপরে শুয়ে থাকতে, তাই তো, প্রকৃতির টানে দৌড়ে বেড়াতে আমি খুবই পছন্দ করতাম। কারণ তখনকার প্লেজারগুলো ছিল কোয়ার্সার প্লেজার, এবং তখন আমি ছিলাম বয় মাত্র, এবং তখন ছিল অ্যানিম্যাল মুভমেন্ট। হ্যাঁ অ্যানিম্যাল যেমন ঘাস যেখানে পাবে সেখানে দৌড়ে বেড়ায় না? ছাগল কেমন করে? ছাগলের খাওয়া দেখছো কখনো? ও শুধু গোতা মেরে বেড়ায়, বুঝা গেছে? যেই একজন ভালো খাবে ও মনে করবে ওই জায়গায় মনে ভালো ঘাস আছে, অমনি গিয়ে শিং দিয়ে গোতা মেরে ওখানে খাইতে শুরু করবে। আর একজন যখন আবার আরেক জায়গায় গিয়ে খাবে, আবার ওই ছাগল গিয়ে করবে কি, ওকে গোতা দিয়ে ওই জায়গাটা কেড়ে নিবে। ঠিক আছে তো, সব কিছু তার কাছে মনে হবে ওই মনে ভালো খাচ্ছে, ওই মনে ভালো হচ্ছে। এরকমটা কি খেয়াল করছো কখনো? বলো। জি স্যার। হ্যাঁ এরকম কিছু মুরগি আছে, এরকম কিছু ছাগল আছে, আমি দেখেছি মাঝে মাঝে। এরকম আমি কবুতর পুষতাম,
ওরকম দেখি দু একটা কবুতর থাকে ওরকম দুষ্ট প্রকৃতির, সে সবার সাথে গিয়ে কাটি মেরে বেড়ায়, হ্যাঁ, সবার কাছে গিয়ে ওই দেখাচ্ছে মারামারি করে, মনে হচ্ছে ওরা মনে হয় বেশি খাচ্ছে, হ্যাঁ। তো ওইরকম আমার অবস্থা ছিল, এরকম প্রকৃতির সুন্দর কিছু দেখলেই ওইরকম পশুর মতো, অ্যানিম্যালের মুভমেন্টের মতো লাফিয়ে বেড়াতাম, হ্যাঁ। কিন্তু সেগুলো এখন আর নেই, সেগুলো কি এখন শেষ হয়ে গেছে নাকি? জি স্যার। মূল কথা হলো আই ক্যান নট পেইন্ট হোয়াট দেন আই ওয়াজ। মূল কথা হলো 5 বছর আগে আমি আসলে কেমন ছিলাম সেটা আমি ক্লিয়ারলি পেইন্ট করতে পারছি না। পেইন্ট করা মানে কি? সুন্দর করে উপস্থাপন করা, হ্যাঁ, সুন্দর করে উপস্থাপন করে আপনাদেরকে আমি বোঝাতে পারছি না যে আসলে আমি কেমন ছিলাম। এবার তিনি বলছেন কেমন ছিলাম, আবারও তিনি বলতে পারছেন, মানে মূল কথা হলো ওই সময়ে আমি কেমন ছিলাম সেটা কবি খুব জোরালোভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। আবারও উদাহরণ দেওয়া শুরু করছে, কেমন? দ্য সাউন্ডিং ক্যাটারেক্ট হন্টেড মি লাইক আ প্যাশন। হন্টেড কোন টেন্স বলো তো? কোন টেন্সে আছে এটা? পাস্ট টেন্স। পাস্ট টেন্সে। তার মানে এটা কি এখনকার ঘটনা নাকি সে 5 বছর আগের ঘটনা? আগের ঘটনা। তার মানে তিনি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, কিন্তু যেন তিনি বুঝিয়ে সন্তুষ্ট হতে পারছেন না, তাই তিনি বলছেন আই ক্যান নট পেইন্ট, আমি ঠিক সুন্দর করে উপস্থাপন করতে পারছি না হোয়াট দেন আই ওয়াজ, আমি আসলে কেমন ছিলাম তখন। দিয়ে আবার বর্ণনা শুরু করছেন, কেমন? দ্য সাউন্ডিং ক্যাটারাক্ট হন্টেড মি লাইক আ প্যাশন। সাউন্ডিং ক্যাটারাক্ট কেমন? ক্যাটারাক্ট কি বলো? জলপ্রপাত। তাই তো, ওই যে ঝর্ণা, যে ঝর্ণা থেকে কি যখন পানি পড়ে তখন কি দূর থেকে কি সাউন্ড শোনা যায় না? জি স্যার। তাহলে ওই যে সাউন্ড, ওই সাউন্ডটাই আমার কাছে যেন প্যাশনের মতো ছিল, হ্যাঁ, আমি দৌড়ে যেতাম। কি হলো? ক্যাটারাক্ট মানে চোখের ইয়া দিয়েছে, দেখো, ক্যাটারাক্ট মানে ছানিও হয়, চোখের ছানি। হ্যাঁ, ওটাই ওখানে দিচ্ছে, ওই ছানি দিচ্ছে শেষ পর্যন্ত, হ্যাঁ। আমি যদি একটু শুধু ক্যাটারাক্ট দিই, ক্যাটারাক্ট স্ট্রিম দিই, হ্যাঁ, তা না হলে আসবে না। এই যে, তাহলে মনে করো তুমি এখন কোথাও বেড়াতে গেছো, সিলেটে গেছো মনে করো, বা কোনো জায়গায় যেখানে পাহাড় আছে সেখানে মনে করো তুমি বেড়াতে গেছো, তা তুমি কোনোদিন ঝর্ণা দেখোনি বা জলপ্রপাত দেখোনি, তাহলে এখন মনে করো তুমি যাচ্ছ, তাহলে যখন তুমি হালকা জলপ্রপাতের সাউন্ড মোটামুটি শুনতে পেয়েছো, তখন তোমার ভিতরে, মনের ভিতরে একটা দোলা দিবে না? যেমন প্রথম কেউ যখন কক্সবাজারে যায় বা হচ্ছে কুয়াকাটাতে যায়, তখন ওই যে সমুদ্রের যে পানির যে ঢেউয়ের যে সাউন্ড, ওটা কেমন লাগে? বাচ্চা হলে পরে দৌড়ে যাবে নাকি, হ্যাঁ, দৌড়ে যাওয়ার চেষ্টা করবে। তো আমিও যেহেতু 5 বছর আগে যখন ছিলাম, তখন ওই সাউন্ড, এই যে পানি পতনের যে সাউন্ডটা, ওইটা আমার কাছে এরকম একটা প্যাশনের মতো করে আমাকে কি করছিল, ফোর্স করছিল যেন ওখানে ছুটে যেতে। ঠিক আছে, দেখো, তাই বলছে, দেখো সেই সাউন্ডটা কেমন ছিল? দ্য সাউন্ডিং ক্যাটারাক্ট হন্টেড মি লাইক আ প্যাশন। এছাড়াও দ্য টল রক, এই বিশাল বিশাল কি উঁচু উঁচু যে পাথর, হ্যাঁ, টল রক দেখছো? সি বিচে যে থাকে ওই না, ওগুলো তো ছোট ছোট পাথর। এই যে এরকম পাথর মনে করো, হ্যাঁ, আমাদের এদিকে তো পাথরই নাই বলা যায়, আছে খুব একটা পাথর টাথর নাই, হ্যাঁ। পাথরে তো আমাদের এদিকে তুমি হয়তো ওই খাগড়াছড়ি টাগড়াছড়ি গেলে পারে কিছু কিছু ওই মাটির ভিতরে, ওই টিলার ভিতরে কিছু কিছু পাথর পাবা, কিন্তু যেখানে ওইরকম সমুদ্র সৈকতের পাশে এরকম পাথর আছে বা পাহাড় আছে, ভাঙতে ভাঙতে এরকম একটা অবস্থান গ্রহণ করেছে, সেটার কথা বলছি। তাহলে এইরকম যে টল রক, আরও কি কি, এছাড়াও মাউন্টেন, এছাড়াও আরও হচ্ছে কি দ্য ডিপ অ্যান্ড গ্লুমি উড, আর এই যে গভীর, হ্যাঁ, গ্লুমি যে বন, দেয়ার কালার্স অ্যান্ড দেয়ার ফর্মস, তাদের রং, তাদের গঠন, এই সব কিছু দেখো, হ্যাঁ, কেমন ছিল? ওয়ার দেন টু মি অ্যান অ্যাপিটাইট, এগুলোই ছিল আমার কাছে এক ধরনের কিসের মতো, ক্ষুধার মতো, হ্যাঁ, ক্ষুধা। অ্যাপিটাইট মানে কি? ক্ষুধা মানে টান, এটা একটা টান ছিল, একটা প্যাশন ছিল আমার কাছে, হ্যাঁ। পাহাড় দেখলেই দৌড়, বন দেখলেই দৌড়, হ্যাঁ, আর তাদের যে সকল রং, হ্যাঁ, বিচিত্র রং, হ্যাঁ, যদি আমরা দেখি কালারফুল, যদি আমরা একটু দেখি কালারফুল ফরেস্ট, দেখো কেমন লাগে। তাহলে এই যে মনে করো এটা কেমন লাগবে যদি এরকমটা বন হয়, আছে না এরকম বন, আছে না এরকম, এরকম আছে স্যার। এই যে তাহলে দেখো কত সুন্দর লাগছে দেখতে। অতএব এর এইখানে কেউ যদি যায়, সে কি স্থির থাকতে পারবে বলো, নাকি দৌড়াদৌড়ি শুরু করে দিবে? না স্যার, এত সুন্দর দৌড় দেখে, হ্যাঁ, দৌড়ে বেড়াবে। আর কি সুন্দর আছে, হ্যাঁ, দেখো আর কি সৌন্দর্য আছে। যদিও এখানে কিছুটা এডিটিং করে এত আকর্ষণীয় করা হয়েছে, কিন্তু পুরোটা যদি তোমরা একটু খেয়াল করো, তাহলে কত ভালো লাগার একটা জিনিস না? আকাশ থেকে শুরু করে, গাছের পাতা থেকে শুরু করে, জল পতনের সাউন্ড, সব কিছু মিলে পুরোটাই যেন আমার কাছে একটা অ্যাপিটাইট ছিল, আর কিছু যেন খেতে ভালো লাগতো না।
এইটাই আমার কাছে একটা ক্ষুধা ছিল, ওখানে ছুটে গেলেই আমার এই ক্ষুধা মিটতো। তখন এটা কি ছিল, একটা ফিলিং ছিল, ফিলিং অ্যান্ড লাভ, এগুলো ছিল আমার কাছে কি এক ধরনের ফিলিং, এক ধরনের লাভ ছিল। দ্যাট হি হ্যাড নো নিড অফ আ রিমোটার চার্ম। হ্যাঁ, আর এই ভালোবাসা বা এই লাভটাকে পূরণ করার জন্য দূরের কোনো চার্মের প্রয়োজন ছিল না, তাই তো? দূরের কোনো কিছুর প্রয়োজন নেই, সব কিছু বাই থট সাপ্লাইড, আমার চিন্তার ভিতর থেকেই আমি সব পাচ্ছিলাম। কারণ কি, ওই যে আমি 5 বছর আগে এসে যে ইমেজ, যে ফর্ম, যে কালার্স আমি আমার মনে করে সেভ করে নিয়ে গেছি, সেইগুলোই আমার মনের ভিতরে বারবার কি করছে, আলোড়ন সৃষ্টি করছে এবং আমার ভিতরে এক ধরনের মোহ বা প্যাশন সৃষ্টি করছে। বারবার মনে হচ্ছে বসে বসে ভাবি, হ্যাঁ, বারবার মনে হচ্ছে প্রকৃতির মাঝে গিয়ে কি করি, প্রকৃতির দিকে তাকিয়ে এই যে ক্ষুধার্ত চোখটাকে কি করে নিই, বলো, ক্ষুধা মিটিয়ে নিই। হ্যাঁ, এরকম একটা অ্যাপিটাইট সেগুলো ছিল। নর অ্যানি ইন্টারেস্ট আনবরড ফ্রম দ্য আই, এছাড়া আর অন্য কোনো ইন্টারেস্ট আমার ছিল না। দেখো, নর অ্যানি ইন্টারেস্ট আনবরড ফ্রম দ্য আই, আনবরড মানে কি, ধার না নেওয়া। হ্যাঁ, মানে আমার চোখের মাধ্যমে আর কোনো কিছু আমার দেখতে ইচ্ছা ছিল। আনবরড ফ্রম দ্য আই মানে আমার আর কোনো কিছু দেখতে ইচ্ছা করতো না, কারণ আমার ওই যে এখানে যে আমি এসেছিলাম 5 বছর আগে, এখানকার যে ইমেজ দেখছি, ওই ইমেজের সাথে, ওই প্রকৃতির সৌন্দর্যের সাথে আর কোনো কিছু মেলানো যায় না। তাই অতএব আমার আর অন্য কিছুর প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না। চোখ যে অন্য কোনো প্রকৃতি দেখবে, অন্য কিছু দেখবে, ওরকম কোনো ইচ্ছা ছিল না। কারণ কি, কারণ আমার চিন্তার ভাবনার ভিতরে ওই প্রকৃতি আমার আছে অলরেডি, এবং সেটাই ঘুরে ফিরে কি করছে, আমার চিন্তা ভাবনাকে এক ধরনের কি করছে বলে, এক ধরনের ক্ষুধা মেটানোর খাবার হিসাবে, ফুড হিসাবে, ওই যে বলছে না লাইফ অ্যান্ড ফুড, ওই ফুড হিসাবে বারবার আমার ক্ষুধাকে মিটিয়েছে। কিন্তু 5 বছর পরে যখন এসেছি, তখন আরো কি ভালো লাগছে না এখন, বলো? হয়তো 5 বছর। স্যার এখানে স্যার রিমোটার চার্ম কি বলেন স্যার? রিমোটার চার্ম, রিমোটার মানে কি, দূরের। রিমোট মানে কি, দূরের, মানে আমাকে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য দূরে ছুটে যাওয়ার প্রয়োজন নেই। কারণ কি, কারণ ওই যে আমি টিনটা ন্যাবিতে যে 5 বছর আগে এসেছিলাম, ওটার ইমেজ কি আমার মাথায় আছে না, বলো? জি স্যার। হ্যাঁ, ওইটাই আমার অ্যাপিটাইট মেটানোর জন্য যথেষ্ট ছিল। আমার ওই মানে ওই প্রকৃতির ক্ষুধা মেটানোর জন্য ওই কক্সবাজার, ওই সিলেট, তাই তো, ওই কুয়াকাটা, ওই সুন্দরবনে ঘুরতে যাওয়ার আর দরকার নেই। কারণ আমি একবার গেছি, ওইটাই আমার মাথার ভিতরে এত সুন্দর ইমেজ তৈরি করেছে, যেগুলো এখন আমি শুয়ে শুয়ে, ঘুমিয়ে ঘুমিয়ে, তাই তো, বসে বসেই ও চোখ বন্ধ করেই দেখতে পাবো। ঠিক আছে তো, চোখ বন্ধ করে ভাবলেই আমি সেই ধরনের প্যাশন বা প্লেজার ফিল করতে পারবো। আমার আর দূরে যাওয়ার দরকার নেই, আমার আর কোনো ইন্টারেস্ট নেই আর কোথাও গিয়ে কোনো প্রাকৃতিক সৌন্দর্য কি করা, ধার করে নিয়ে আসা বা খেয়াল মানে পুনরায় আবার ওগুলোকে সেভ করে নিয়ে আসা। কারণ কি, এই জায়গাটা তার কাছে, কবির কাছে এত ভালো লাগছে নাকি, মানে যেহেতু এখানে সব কিছুর একটা মিশ্রণ আছে, হ্যাঁ, ঝর্ণা আছে, বন আছে, তাই তো, তারপরে হচ্ছে তোমার এই যে তোমার নদী আছে, তারপরে এদিকে তো তোমার বড় বড় পর্বত পাহাড় থেকে শুরু করে বিশাল একটা হারমোনিয়াস একটা ইমেজ তিনি এখান থেকে পেয়েছেন। কি কথা বুঝতে পেরেছো? এইগুলো কেমন ছিল, এগুলো সবই কখনকার ছিল, সেই 5 বছর আগের ছিল নাকি, এগুলো সবই ছিল কি 5 বছর আগের। তো ভালো কথা, 5 বছর আগে তিনি এগুলো ফিল করছেন। দেখো এই যে বলছে যে নেচার ওয়াজ নট সিম্পলি বিউটিফুল টু হিম, ইট ওয়াজ, দেখো, সামথিং হি হাঙ্গার্ড ফর, ওই যে অ্যাপিটাইট মানে হাঙ্গার ফর, হ্যাঁ, হিজ রেসপন্স ওয়াজ ইনস্টিংটিভ লাইক অ্যান অ্যাপিটাইট অফ দ্য সোল। তার মানে কি, ওয়ার্ডসওয়ার্থ এক্সপ্রেসেস দ্যাট হিজ লাভ ফর নেচার ওয়াজ নট ইয়েট স্পিরিচুয়াল আর রিফ্লেক্টিভ, এখনও স্পিরিচুয়াল হয়নি, বরং এটা ছিল সেন্সুয়াস অ্যান্ড প্যাশনেট, যেটা বাইরে থেকেই তিনি খেয়াল করছেন। হি ওয়াজ ড্রন টু ইট বাই ফিলিং রাদার দ্যান থট। হ্যাঁ, তাই বলছি দেখো, দ্যাট নো দিস লাভ অফ নেচার রিকোয়ার্ড নো ডিপার রিজনিং অর ফিলোসফিক্যাল রিফ্লেকশন, আর দরকার নেই। ঠিক আছে তো, কারণ দেখো, মাই প্লেজার ইন নেচার কেম এন্টারলি ফ্রম হোয়াট আই স, এই যে দেখো, হ্যাঁ, আমি যা দেখেছিলাম সেখান থেকে আমি প্লেজার পাচ্ছি। ইট ওয়াজ আনইউজুয়াল, সেন্সরি অ্যান্ড ইমিডিয়েট, অতএব নট ইমাজিনেটিভ অর স্পিরিচুয়াল, মানে আমাকে আর অন্য কিছুর ব্যাপারটা ভাবতে হচ্ছে না। আমার মনের ভিতরে যে প্লেজারটা আছে, ওই প্লেজারটায় আমি কি করছি, মানে ইমেজগুলো আমি বারবার দেখে আমি প্লেজারটাকে রিনিউ করে নিতে পারছিলাম, তাই না? ওকে, তোমরা এগুলো একটু পড়বা, তাহলে বুঝতে পারবা। এইবার বলা হচ্ছে দ্যাট টাইম ইজ পাস্ট, সেই 5 বছর কি আছে না চলে গেছে, 5 বছরের হিসাব, সেই টাইম শেষ। তাহলে সেই টাইমও শেষ, ঠিক প্রকৃতি দেখলে যে লাফালাফি করতাম, ওই লাফালাফিও শেষ। দেখো বলছে অ্যান্ড অল ইটস ল্যাকিং জয়েস আর নাও নো মোর। হ্যাঁ, তখন প্রকৃতিকে দেখার জন্য যে একটা অ্যাকিং জয় বোঝো তো, এক মানে কি ব্যথা পূর্ণ আনন্দ, হ্যাঁ,
মানে কাউকে ফিল করে কষ্ট এবং আনন্দ দুটাই পাওয়া, এইটার যে একটা ফিল, তাই তো, তখন তিনি বোধ করতেন, সেটা এখন আর নাই। অ্যান্ড অল ইটস ডিজি র্যাপচার্স, ডিজি মানে তো বুঝো তো, মানে প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা মোহিত হওয়ার যে ব্যাপারটা, সেটাকে বলা হচ্ছে কি ডিজি র্যাপচার। র্যাপচার মানে হচ্ছে মোহিত হওয়া, ডিজি মানে কি যেটা আমাদেরকে কিছুক্ষণের জন্য কেমন করবে, মানে মাথা খারাপ করে দিবে বা একটু মানে কি বলবো অস্বাভাবিক করে তুলবে, এরকম একটা বিষয়টাকে ডিজিনেস বলা হয়। তাহলে সেই ডিজি র্যাপচার কি কবির শেষ হয়ে গেছে নাকি? এখন কি আছে নাকি এখন প্রকৃতি দেখে তিনি চুপচাপ বসে বসে দেখেন? কোনটা? প্রকৃতি চুপচাপ চুপচাপ বসে ডিজি র্যাপচার্স রেফার্স টু আ স্টেট অফ ওভারওয়েলমিং প্যাশনেট অ্যান্ড এক্সট্যাটিক ইমোশন। হ্যাঁ, ওভারওয়েলমিং মানে খুবই প্যাশনেট যে ইমোশনটাকে বোঝানো হচ্ছে, সেই ডিজি র্যাপচার্স এখন আর নেই। 5 বছর পরে এসে দেখলাম কি এখন আর লাফালাফি করতে ভালো লাগছে না, সব শেষ হয়ে গেছে। বলছে নট ফর দিস ফেইন্ট আই, আর এই যে আমার ভিতর থেকে যে অ্যাকিং জয়, ডিজি র্যাপচার্স, এগুলো যে আর ফিল করছি না, এগুলো যে শেষ হয়ে গেছে, এর জন্য অবশ্য আমি কষ্ট পাচ্ছি না। দেখো, নট ফর দিস ফেইন্ট আই, এর জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে না, নর মর্ন নর মারমার। হ্যাঁ, এগুলোর জন্য না আমি শোক করতেছি, না আমি মনের ভিতর থেকে কষ্ট ফিল করতেছি। যা আমাকে বলো তো, মানুষের যখন মেন্টালি পাগল হয়ে যায়, রাস্তায় কিছু পাগল দেখি না আমরা, যে বকতে বকতে যাই, বলো স্যার মানে অযথায় সে কথা বলতে বলতে যায়, এটা কি মাথা খারাপ একটা অবস্থা হয়ে গেছে, কোনো একটা সিচুয়েশনে পড়ে শক্ট হয়ে সে ওই মারমার করে বেড়াচ্ছে। তাই কবি বলতেছেন এই যে আমার ভিতরে যে ডিজি র্যাপচার্স ফিল করছি না আমি, অ্যাকিং জয় ফিল করছি না আমি, এর জন্য আমি অবশ্য খুব বেশি কষ্ট পাচ্ছি না বা এর জন্য আমি শোক করছি না। কারণ কি? কারণ আমার বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে আদার গিফটস হ্যাভ ফলোড। কারণ আমি প্রকৃতি থেকে হয়তোবা সেই সেন্সুয়াল বিউটি মানে প্লেজার আর পাচ্ছি না, বা সেই মানে কি আউটওয়ার্ড যে অ্যাপিয়ারেন্স প্রকৃতির, সেটা হয়তো আমাকে আর টানছে না, কিন্তু এর থেকেও ভালো গিফট আমি পেয়েছি। কথা বুঝতে পেরেছ? তাই বলছে দেখো, ফর সাস লস, এই যে ডিজি র্যাপচার বা অ্যাকিং জয় হারানোর যে লস, এই লসটা বরং আই উড বিলিভ, আমি বিশ্বাস করি সেই লসটা কি হয়ে গেছে, অ্যাবান্ডেন্ট রিকম্পেন্স, প্রচুর পরিমাণে তার ক্ষতিপূরণ হয়ে গেছে। অ্যাবান্ডেন্ট মানে কি বলো? প্রচুর বোঝায়। প্রচুর। আর রিকম্পেন্স মানে কি? ক্ষতিপূরণ। তাহলে এখানে কবি কোনটাকে ক্ষতি ভাবছেন? অতীতের কোনটাকে? লাভ নেচারের প্রতি না, নেচারের প্রতি, একটু ভালো করে বলতে হবে, আমরা যা পড়লাম সেটা। নেচার তো আছেই, নেচারের প্রতি যে অ্যাকিং জয় এবং ডিজি র্যাপচার ফিল করার যে বোধটা, সেটার কথা বোঝানো হয়েছে। ঠিক আছে তো? আচ্ছা, সরি আমি একটু কল ধরে নিই। হ্যাঁ, আচ্ছা সবাই বুঝতে পারছো? তাহলে এখানে লস কি? ওই যে তিনি যে ফিলটা করতেন, হ্যাঁ, যে প্রকৃতি দেখলে পরে তার একটা অ্যাকিং জয় ফিল হতো, একটা ডিজি র্যাপচার ফিল হতো, সেগুলো আর নাই, সেগুলো শেষ হয়ে গেছে। এইগুলোকে তিনি মনে করছেন কি এক ধরনের লস, কিন্তু এই লসটা পুরোপুরি তিনি মেনে নিতে পারছেন না। তিনি মনে করছেন এটা লস না, বরং এর থেকেও এই লসের বিপরীতে আমি বরং আরও কি বলছে, আই উড বিলিভ মানে কি আমি বিশ্বাস করি, এই লসের বিপরীতে আমি বরং আরও কি পেয়েছি, অ্যাবান্ডেন্ট রিকম্পেন্স পেয়েছি। তাই তো? প্রচুর আমার ক্ষতিপূরণ হয়ে গেছে। ওই যে বললাম যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে লাফালাফি আমরা করি, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে আমরা একটু শান্ত হয়ে যাই, চুপ হয়ে যাই। এই চুপ হয়ে যাই এর কারণে যে আমাদের ক্ষতি হয়েছে এর কারণে, নাকি আসলে আমরা আমাদের চিন্তা ভাবনাগুলো ডিপ হয়ে যায়? বলো কিসের জন্য? চিন্তা ভাবনা ডিপ হয়ে যায়, তাহলে গভীর হয়ে যায়। তখন ওই লাফালাফি না, তখন আমাদের চিন্তা ভাবনাগুলো এত গভীর হয়ে যায়, তখন বাহ্যিক তাই তো লোক দেখানো ভাবটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে হয় না, তখন মনে হয় যে নিজের চিন্তাশীলতাটাই বড়। এইটাই বলছে দেখো, যে তার অ্যাবান্ডেন্ট রিকম্পেন্স কোনটা, আমি কিন্তু বলে দিচ্ছি, এগুলো খেয়াল করবা যে লস কোনটা, রিকম্পেন্স কোনটা। রিকম্পেন্স হচ্ছে যে আই হ্যাভ লার্ন টু লুক অন নেচার। আগে আমি জাস্ট আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্সের দিকে তাকাতাম, কিন্তু এখন আমি শিখে গেছি প্রকৃতির উপরে কিভাবে তাকাতে হয়। কথা বুঝতে পেরেছো? মানে প্রকৃতিকে কিভাবে দেখতে হয় সেটা আমি এখন শিখে গেছি। নট অ্যাজ ইন দ্য আওয়ার অফ থটলেস ইউথ, ঠিক আমি আজ থেকে 5 বছর আগে থটলেস ইউথের মতো যেভাবে সব কিছু দেখছিলাম, এখন আমি প্রকৃতির দিকে আর ওইভাবে তাকাই না। এখন কি ওইভাবে তাকাই আমি? বলো। এখন বরং প্রকৃতি আমাকে ফিলোসফিক্যাল করে তুলেছে। কিভাবে? বাট হিয়ারিং অফেন টাইমস দ্য স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি, বরং প্রাকৃতিক সাউন্ড, প্রকৃতির এই যে হন্টিং যে বিউটি, তারপর যে সাউন্ডিং ক্যাটারাক্ট, এইগুলো বরং আমার ভিতরে মানবতার যে স্যাড মিউজিক, সেইটা বরং মাঝে মাঝে প্রকৃতি আমাকে শোনায় বা মনে করিয়ে দেয়।
ঠিক আছে? তো ডাক্তার বলছে হিয়ারিং অফেন টাইমস, কারণ প্রকৃতির কথা মনে পড়লে তখন আমি মানুষের যে স্যাডনেস সেটা আমি দেখতে পাই। কিভাবে? কারণ আমরা আর প্রকৃতির সান্নিধ্যে যাচ্ছি না, আমরা প্রকৃতি থেকে অনেক দূরে চলে এসেছি। এইটাকেই কবির কাছে মনে হচ্ছে যে এটা মানুষের জন্য একটা স্যাড ইভেন্ট। ঠিক আছে? তো তাই বলছে দেখো নর হার্শ নর গ্র্যান্টিং। আর এই মিউজিকটা, যে মিউজিকটা আমি শুনছি, স্যাড মিউজিকটা যে শুনছি, এই মিউজিকটা রুক্ষও না, আবার বেশি কোনো গ্র্যান্টিংও না, মানে খুব ভালোও না, বরং দো অফ অ্যাম্পল পাওয়ার। অ্যাম্পল মানে কি? প্রচুর। পাওয়ার অফ টু চ্যাস্টেন অ্যান্ড সাবডিউড। দেখো সাবডিউ মানে কি? নিজেকে একটু শান্ত করে ফেলা। চ্যাস্টেন মানে কি? নিজেকে পরিশুদ্ধ করে ফেলা। ঠিক আছে? তো তাহলে আমি এখন যে স্যাড মিউজিক অফ হিউম্যানিটি শুনতে পাই, সেটা আমার কাছে যে খুব মানে আঘাতজনক, হার্শ বা গ্র্যান্টিং তা না, বরং এই মিউজিক আমাকে আমার ভিতরে এমন কিছু পাওয়ার সৃষ্টি করে বা এমন ক্ষমতা বা শক্তি দান করে যার মাধ্যমে আমি নিজেকে চ্যাস্টেন করতে পারি। চ্যাস্টেন মানে বুঝো? এখানে তো গ্র্যান্টিং লেখা নেই। শান্ত করা, আর্জিত করা। হ্যাঁ, চ্যাস্টেন মানে কি? দেখো নিজেকে পরিশুদ্ধ করা, করা, ডিসিপ্লিন করা, তাই তো? এই যে ডিসিপ্লিন করা। আমি যেমন ওই যে দৌড়ে বেড়াচ্ছিলাম না, এখন মনে হচ্ছে না এই দৌড়ে বেড়ানোটা ঠিক না, তাই তো? যেমন ওই যে বললাম যে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে ফেসবুকে এদিক সেদিক কমেন্ট করে বেড়াচ্ছিলাম, এখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে এসে বুঝতে পেরেছি এটা আমার ঠিক হয়নি বা এটা ঠিক না, আমি সাবডিউড হয়ে গেছি। সাবডিউড করা মানে কি? ওই একই মিনিং, দুটা দিয়ে বোঝানো হচ্ছে নিজেকে একটু মানে কি করা ফেলা, কন্ট্রোল করা, ডিসিপ্লিন করা, তাই তো? মার্জিত হয় না। দেখো সাবডু করা মানে কি? কাউকে বশ মানানো। এই যে কোয়াইট অর রাদার রিফ্লেক্টিভ অর ডিপ্রেসড অর সফট অর রেস্ট্রেইনড মানে কি? কন্ট্রোলড, তাই তো? ডিপ মানে কি? রিফ্লেক্টিভ করা, থটফুল করা এবং নিজেকে শান্ত করা, তাই তো? এই ব্যাপারটাকে বোঝানো হয়েছে। কি বুঝতে পারছো? তাই বলছে যে ওই যে আমি এখন প্রকৃতির দিকে তাকালে প্রকৃতি আমাকে এমন কিছু অ্যাবিলিটি বা ক্ষমতা বা পাওয়ার দান করে যার মাধ্যমে আমি নিজেকে চ্যাস্টেন অ্যান্ড সাবডিউ করতে পারি। বুঝতে পারছো? তো দেখো যদি আমরা একটু শেষের দিকে এই জায়গায় একটু খেয়াল করি। স্যার, হ্যাঁ বলো। স্যার অ্যাম্পল অর্থ কি বলেন? ওই যে বললাম প্রচুর 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 প্রচুর, ঠিক আছে। তাই তো? অ্যাম্পল মানে কি? প্রচুর। অ্যাম্পল অপরচুনিটি বলে না? অ্যাম্পল টাইম মানে প্রচুর সময়। হ্যাঁ, এই যে এনাফ অর মোর দ্যান এনাফ, প্লেন্টিফুল, প্রচুর। হ্যাঁ, এটাকে বোঝানো হয়। অ্যাম্পল পাওয়ার মানে কি? প্রচুর। পাওয়ার মানে কি? ক্ষমতা নাকি বা অ্যাবিলিটি, এটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? এই যেখানে বলছে নর হার্শ নর গ্র্যান্টিং দো অফ অ্যাম্পল পাওয়ার টু চ্যাস্টেন অ্যান্ড সাবডিউট, মানে দিস মিউজিক, ওই যে দিস মিউজিক ইজ নট হার্শ অর আনপ্লিজেন্ট ইভেন দো ইট হ্যাজ গ্রেট পাওয়ার টু হাম্বল অ্যান্ড পিউরিফাই দ্য হার্ট। ওই যে হ্যাঁ, নিজের হার্টকে, নিজের ব্যক্তিত্বকে, নিজের চিন্তাভাবনাকে হাম্বল এবং পিউরিফাই করার যে ক্ষমতা, সেই ক্ষমতা এই মিউজিক আমাকে দান করে। সুতরাং দ্য মোরাল লেসন অফ নেচার আর জেন্টাল নট ক্রুয়েল, দে কারেক্ট প্রাইড অ্যান্ড সেলফিশনেস। ওই যে আমরা একটু অহংকারী হয়ে যায়, হ্যাঁ, অনার্স ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে পরে এইচএসসি ফার্স্ট ইয়ারে উঠে যে একটা ভাবসাব কাজ করে, হ্যাঁ, সেটা আস্তে আস্তে কী হয়ে যায়? কারেক্ট করে ফেলে আমাদেরকে। নট বাই ফোর্স বাট থ্রু কোয়াইট ইমোশনাল ইনফ্লুয়েন্স। অতএব নেচার টিচেস থ্রু সফট ডিসিপ্লিন, হার বিউটি অ্যান্ড কামনেস টেম হিউম্যান রেস্টলেসনেস। হ্যাঁ, আগে ছিল কি? বিউটি মানুষকে রেস্টলেস করে ফেলছিল ইউতে, আর বয়স হয়ে যাওয়ার সাথে সাথে সেই বিউটি আবার মানুষকে কি করছে বলো? বলো, টেম করে ফেলছে। হ্যাঁ দেখো, টেম রেস্টলেসনেসকে এখন একটু বশ মানিয়ে নিচ্ছে। চ্যাস্টেন মিনস টু রিফাইন, সাবডিউ মিনস টু কোয়াইটেন অ্যারোগেন্স অর প্যাশন। হ্যাঁ, তাহলে সেই অ্যারোগেন্স বা প্যাশনকে কোয়াইটেন করে ফেলা, শান্ত করে ফেলাকে বোঝানো হচ্ছে। দেখো এই শিটে কিন্তু মোটামুটি পরিষ্কারভাবে সব কিছু দেওয়া আছে। হ্যাঁ, একটু যদি তোমরা রিডিং পড়ো তাহলে ক্লিয়ারলি বুঝবো, আশা করি। পড়ো তো নাকি? এবং এই শিটগুলো পড়লে সব ধরনের তুমি ইনফরমেশন পেয়ে যাবা, যাতে তোমার কোশ্চেন আনসার পড়তে বা অন্যান্য যে কোনো ধরনের ব্রিফ কোশ্চেন বা এই জাতীয় আসলে তুমি কিন্তু করতে পারবা। তবে মনোযোগী হয়ে পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ, একটু ডিপ স্টাডি করতে হবে কিন্তু। ওকে, তারপরে কি হচ্ছে দেখো, এবার বলছে কি কবি আগে যেটা ফিল করতেন সেটা বাদ দিয়ে হ্যাভ, এটা কোনটেন্স, হ্যাভ ফেল্ট, এটা কোনটেন্স বোঝাচ্ছে, এখন না অতীত? বলো। এখন বর্তমানে না? তাই এখানে আসার পর আই হ্যাভ ফেল্ট আ প্রেসেন্স, আমি একটা কোনো কিছুর উপস্থিতি অনুভব করছি, কোনো একটা সেন্স আমি অনুভব করছি। ঠিক আছে তো? দেখো, অ্যান্ড আই হ্যাভ ফেল্ট আ প্রেসেন্স। প্রেসেন্স মানে কি? উপস্থিতি।
কোনো কিছুর একটা উপস্থিতি আমি ফিল করছি এই প্রকৃতির মধ্যে, দ্যাট ডিস্টার্ব মি উইথ দ্য জয় অফ এলিভেটেড থট। দেখো তিনি ডিস্টার্ব কথাটা ইউজ করেছেন। এখানে কি ডিস্টার্ব কথাটা বলতে আসলে ডিস্টার্বই বোঝাচ্ছে? হ্যাঁ, ডিস্টার্ব তো নেগেটিভ একটা না। তো এটাকে বোঝাচ্ছে ডিস্টার্ব। মানুষকে আমরা ডিস্টার্ব ফিল করি আর হচ্ছে আনন্দ ফিল করি। কোনটাকে আমরা আসলে টাচি হয় বেশি? কোনটা টাচি হয়? কোনটা নেগেটিভ কথা আমাদের বেশি টাচি হয় নাকি আনন্দের? কোনটা নেগেটিভ? তাই তিনি নেগেটিভ শব্দটা ইউজ করেছেন, কিন্তু যদিও পজিটিভ অর্থে। ডিস্টার্ব মানে হচ্ছে আমাকে এনকারেজ করা এখানে, এবং মানে কি স্ট্রংলি এনকারেজ করা, একদম পিওরলি এনকারেজ করা অর্থে তিনি ডিস্টার্ব কথা ইউজ করেছেন। তার মানে তিনি এখন প্রকৃতির মাঝে এসে এমন একটা কোনো কিছুর উপস্থিতি ফিল করছেন যেটা তাকে উন্নত চিন্তাভাবনার যে জয়, সেই জয়টা তাকে দান করছে। মানে এখন থটটা ওই কেয়ারলেস থটটা, কোয়ার্স আর প্লেজার না, হ্যাঁ, অ্যানিমেল থট না, এখন হচ্ছে তার ফিলোসফিক্যাল থট, যে প্রকৃতি তাকে এমন এমন কিছু চিন্তাভাবনা দান করছে যেগুলো আজ থেকে 5 বছর আগে তার কাছে মনে হয়নি। ঠিক আছে? তো আর সেন্স সাবলাইম, এবং প্রকৃতি আমাকে দান করছে এমন একটা সেন্স, সে সেন্সটা হয়ে যাচ্ছে কি সাবলাইম। সাবলাইম মানে কি বলো তো? এক্সিলেন্ট, তাই তো? চমৎকার, পিওর, এরকম একটা বিষয়। আর সেন্স সাবলাইম অফ সামথিং ফার মোর ডিপলি ইন্টারভিউজ, হ্যাঁ, যেটা কি করছে, মানে এমন একটা সাবলাইম বা সেন্স আমাদের জান করছে যেটা আমাদের ফার মোর ডিপলি ইন্টারভিউ, যেটা আমার মনের ভিতরে গভীরভাবে ইন্টারফিউজড হয়, মানে গ্রথিত হয়, আরোপিত হয়, তাই না? এই এবং সেই যে প্রেসেন্স, এই প্রেসেন্সের ব্যাপারটা তিনি যে ফিল করছেন, এই ফিলটা তিনি কোথায় কোথায় ফিল করেন? দেখো বলছে হুজ ডুয়েলিং ইজ দ্য লাইট অফ দ্য সেটিং সান। তিনি সেই প্রেসেন্সটাকে দেখতে পাচ্ছেন কোথায়? ওই যে সূর্য ডুবে যাচ্ছে, ওই সূর্যের আলোতে তিনি তার ডুয়েলিং দেখতে পাচ্ছেন, মানে তার অবস্থান। ডুয়েলিং মানে বুঝো তো অবস্থান, হ্যাঁ? তাহলে হুজ ডুয়েলিং ইজ মানে তার অবস্থান হলো কোথায়? দ্য লাইট অফ সেটিং সান। আর কি? দ্য রাউন্ড ওশেন, দ্য লিভিং এয়ার, দ্য ব্লু স্কাই ইন দ্য মাইন্ড অফ ম্যান। তার মানে কি প্রকৃতি এবং মানুষের মন সব জায়গাতেই এই প্রেসেন্সটা যেন কি করে? অবস্থান করে, হ্যাঁ? এইটাকে একটা স্পিরিট বলা হচ্ছে। এইটাকে তিনি একটা কি বলে একটা মোশন বলছেন। দেখো এই জায়গায় সেটা বলা হচ্ছে, দেখো, হ্যাঁ, আ মোশন অ্যান্ড আ স্পিরিট। এটা যেন একটা এক ধরনের ইনফ্লুয়েন্স বা প্রভাব। মোশন মানে এখানে প্রভাব বুঝবো, এক ধরনের স্পিরিট বা সত্তা বুঝবো, যেটা যেন প্রকৃতির মধ্যে আছে, এটা তিনি এখন ফিল করতে পারেন। কি কথা বুঝতে পারছো? কি বলতে চাচ্ছেন? তাহলে প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে তিনি কোনো কিছু একটা অনুভব করেন, হ্যাঁ, কোনো কিছুর উপস্থিতি একটা অনুভব করেন। এই উপস্থিতিটা কি বলে তিনি জানেন? জানো, প্যান্থিজম বলে একটা থিওরি আছে, নাম শুনছো কখনো? এটা একটু বলে নিলে তোমরা একটু বুঝবা। দেখো স্যার ফার্স্ট ইয়ারই ছিল। হ্যাঁ, প্যান্থিজম বলতে আমরা কি বুঝছিলাম? আর ডক্ট্রিন হুইচ আইডেন্টিফাইজ গড উইথ দ্য ইউনিভার্স, মানে গড কোথায় আছে? প্রকৃতির মধ্যে অবস্থান করছে, ইউনিভার্সাল। হ্যাঁ, তাই হচ্ছে দেখো, দ্য বিলিভ দ্যাট গড এন্ড দ্য ইউনিভার্স আর দ্য সেম থিং রাদার দ্যান সেপারেট থিং। এগুলো আলাদা কিছু না, বরং এটা একসাথে। তার মানে এই যে প্রেসেন্স বা স্পিরিটটা তিনি ফিল করছেন, ওইটাকেই তিনি আসলে গড হিসাবে অনুভব করছেন, কারণ তিনি গডের উপস্থিতিটা প্রকৃতির মধ্যে এখন ফিল করতে পারছেন। তাহলে এই যে প্রেসেন্স, হ্যাঁ, তাহলে এই গডের উপস্থিতি কোথায় আছে? সেটিং সানে আছে, ওশেনে আছে, লিভিং এয়ারে আছে, বাতাসে আছে, আকাশে আছে, মানুষের মনেও আছে। সব জায়গাতেই এর উপস্থিতিটা আমরা কি করতে পারি? আঁচ করতে পারি। আমরা হয়তো পারি না, কিন্তু কবি পারছেন। এবং এটাকে তিনি কি বলে টার্ম করেছেন? আ মোশন অ্যান্ড আ স্পিরিট দ্যাট ইম্পেলস অল থিঙ্কিং থিংস। হ্যাঁ, যে স্পিরিটটা আমাদেরকে ইম্পেল করা মানে বুঝো তো এনকারেজ করা সব ধরনের চিন্তাকে, অল থিঙ্কিং থিংস, অল অবজেক্টস অফ অল থটস অ্যান্ড রোলিং থ্রু অল থিংস। হ্যাঁ, তার মানে কি সব চিন্তা ভাবনা করা যায় এমন সব অবজেক্টের ভিতরে তার অবস্থান রয়েছে, সকল থিঙ্কিং থিংসের ভিতরে তার অবস্থান রয়েছে, পৃথিবীতে রোলিং করে বেড়াচ্ছে সব কিছুর মধ্যে তার অবস্থান রয়েছে। হ্যাঁ, তিনি যেন রোলিং করে বেড়াচ্ছেন, তিনি যেন এক্সিস্ট করছেন সব কিছুর মধ্যে, পানি বাতাস থেকে শুরু করে প্রকৃতির প্রত্যেকটা এলিমেন্টের ভিতরে তিনি এই প্রেসেন্স বা স্পিরিট বা মোশনটাকে তিনি কি করতে পারছেন? ফিল করতে পারছেন। এই যে বলছেন আই হ্যাভ ফেল্ট আ প্রেসেন্স, তাহলে এই প্রেসেন্সটাকে বলো, হু ইজ দিস প্রেসেন্স? হ্যাঁ, দিস প্রেসেন্স ইজ হিজ বিলিভ দ্যাট গড ইটসেলফ
by himself exists. দেখো it is a motion and spirit that moves through and animates all things. হ্যাঁ, মানে সব কিছুর মধ্যে আছে, এর ভিতর থিঙ্কারের ভিতরে আছে, থটের ভিতরে আছে, অবজেক্টের ভিতরে আছে, পার্সিভার যে পার্সিভ করে। হ্যাঁ, মানে মূল কথা হলো বাইন্ডিং দ্য ইউনিভার্স টুগেদার ইন আ লিভিং ইউনিটি। এই প্রেসেন্সটা যেন কী করছে, পৃথিবীর বা ইউনিভার্সের প্রত্যেকটা এলিমেন্টকে এমনভাবে বাইন্ড করে ফেলেছে যে তারা যেন একটা ইউনিটি হয়ে গেছে। ইট ফ্লোজ থ্রু অল এক্সিস্টেন্স লিঙ্কিং নেচার হিউম্যানিটি। এই যে বলছে না যে আলোর ভিতরে আছে, গাছের ভিতরে আছে, বাতাসের ভিতরে আছে, সাথে মানুষের মনের ভিতরেও আছে। তার মানে মানুষ এবং প্রকৃতি আলাদা না। তাই বলছে লিঙ্কিং নেচার হিউম্যানিটি অ্যান্ড দ্য ডিভাইন ইন ওয়ান হারমোনিয়াস হোল। তাহলে প্রকৃতি, মানুষ এবং ডিভাইনকে তিনি এক করে ফেলেছেন তার এই চিন্তা ভাবনার মধ্য দিয়ে। কি বুঝতে পারছো? অতএব দেখে এখানে বলছে কি, দ্য ওয়ার্ড প্রেসেন্স রেফার্স টু আ ডিভাইন অর স্পিরিচুয়াল রিয়েলিটি দ্যাট ওয়ার্ডস ওয়াজ পারসিভ ইন নেচার। It disturbs him not in a negative sense, but in a way that shakes his soul out of ordinary perception and fills him with sacred awe. পবিত্র কোনো বিষয়ে, হ্যাঁ, এরকম। কি বুঝতে পারছো এখানে? জি স্যার। হ্যাঁ, দেখো, I feel a profound and uplifting awareness of a spiritual power. হ্যাঁ, এই যে স্পিরিচুয়াল পাওয়ার, দ্যাট ইজ ডিপলি ইন্টারওভেন উইদিন অল থিংস ইন দ্য ইউনিভার্স। ইউনিভার্সের প্রত্যেকটা জিনিসের মধ্যে সেটা অবস্থান করছে। ইন্টারফিউজ করা মানে কি, অবস্থান করা, থাকা, গভীরভাবে থাকা। হ্যাঁ স্যার, ইন্টারওভেন অর্থ কি স্যার ওইখানে? বলো বলো। ইন্টারওভেন বললেন একটা, ইন্টারওভেন। ইন্টারফিউজ ও ইন্টারওভেন, ইন্টারওভেন মানে কি, যুক্ত থাকা। ইন্টারওভেন মানে একটার সাথে আরেকটা কানেক্টেড, ইন্টারওভেন মানে হচ্ছে কানেক্টেড। ঠিক আছে স্যার। ওভেন অর্থ চুলা তো স্যার? না, ওভেন অর্থ ওই বানানটা আলাদা, ওটা ডাব্লু থাকবে না, ওটা হচ্ছে ডাব্লুটা বাদ দিয়ে, দেখো WOVEN, তাই তো? তাহলে এখানে যখন তুমি এই ডাব্লুটা বাদ দিবা তখন হয়ে যাবে কি, দুটার উচ্চারণ একই, তখন হচ্ছে চুলা। আর যখন ডাব্লু দিচ্ছ তখন উইভের পাস্ট পার্টিসিপল হচ্ছে ওভেন। ঠিক আছে তো? মানে বোনানো, কানেক্টেড করা, যুক্ত করা। এই যে, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল অফ উইভ, হ্যাঁ, কি বোনাবুনি, তাই তো? বোনানো, কানেক্টেড করা, লিঙ্ক করা। ঠিক আছে, এটাকে বোঝানো হচ্ছে। ওকে স্যার। স্যার ইন্টারফিউজ মানে কি? ও আচ্ছা, দেখাই। ইন্টারফিউজ মানে তো বললাম কয়েকবার, এখানেই দেখাই, এই জন্য তোমাদের এখানে দেখাই আমি। প্রবেশ করা। হ্যাঁ, ইন্টারফিউজ মানে কি, দেখো, জয়েন, মিক্স টুগেদার। হ্যাঁ, একটার সাথে আরেকটাকে কানেক্টেড করা, হ্যাঁ, গভীরে গ্রথিত করা, এটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, ওই যে কানেক্ট, ইন্টারফিউজ, ইন্টারওভেন সব একই ধরনের মিনিং। ঠিক আছে। ওকে স্যার। ওকে, তারপরে তাহলে ওই যে 5 বছর আগে তিনি প্রকৃতিকে ভালোবাসছিলেন, তাহলে 5 বছর আগের ভালোবাসা আর বর্তমানে ভালোবাসা কি একরকম হবে বলো তো? না স্যার। না। তাই বলে এটা মনে করার দরকার নেই যে আমি প্রকৃতিকে ভালোবাসি না, বরং দেয়ারফর অ্যাম আই স্টিল আ লাভার অফ দ্য মেডোজ অ্যান্ড উডস। তাই তো? ওই প্রাকৃতিক, হ্যাঁ, যে মেডো, উড, বন, পর্বত, এগুলোকে আমি এখনও ভালোবাসি। দেখো, দেয়ারফর অ্যাম আই, দেখো, স্টিল আ লাভার অফ দ্য মেডোজ, দ্য উডস অ্যান্ড মাউন্টেন্স। হ্যাঁ, এখনও আমি ভালোবাসি। এবং সাথে সাথে অফ অল দ্যাট উই বিহোল্ড ফ্রম দিস গ্রিন আর্থ। হ্যাঁ, এই সবুজ আর্থের মোটামুটি যা কিছু দেখতে পাই আমি সব কিছুকেই ভালোবাসি। এমনকি অফ অল দ্য মাইটি ওয়ার্ল্ড অফ আই অ্যান্ড ইয়ার। মূল কথা হলো এই মহাবিশ্বের আমি কান দিয়ে যা শুনতে পাই, আই দিয়ে যা দেখতে পাই, সব কিছুকে, এমনকি বোথ হোয়াট দে হাভ ক্রিয়েট অ্যান্ড হোয়াট উই পারচিভ। হ্যাঁ, হয়তোবা এই পৃথিবীর হয়তো অর্ধেক জিনিসকে আমরা হয়তো বা দেখতে পাই, বা অর্ধেক জিনিসকে আমরা হয়তো পারচিভ করতে পারি আমাদের এই চোখ দিয়ে বা হচ্ছে আমাদের এই কান দিয়ে। ঠিক আছে তো? মোটামুটি আমরা যা কিছু পারচিভ করতে পারি, আমি যা কিছু দেখতে পাই, সব কিছুকে আমি এখনও ভালোবাসি। ওয়েল প্লিজ টু রিকগনাইজ ইন নেচার অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য সেন্স। আর আমি অন্তত বর্তমানে এসে ওয়েল প্লিজড হয়েছি এটা রিকগনাইজ করতে পেরে, চিনতে পেরে। হ্যাঁ, রিকগনাইজ করা মানে কি, চিনতে পারা বা বুঝতে পারা যে প্রকৃতির মধ্যে কোথায় ইন নেচার। তাহলে নেচারের ভিতরে আমি একটা জিনিস রিকগনাইজ করতে পেরে খুবই খুশি। কি রিকগনাইজ করতে পেরেছি? দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য সেন্স। ঠিক আছে তো? যে আমার অন্তত প্রকৃতি দেখার জন্য যে সেন্স দরকার, আগের যে সেই সেন্সের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা এখন আমার চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল কি কোয়ার্সার, আগে ছিল কি বয়েস বা চাইল্ডিশ, এরকম কিছু। কিন্তু এখনকার ল্যাঙ্গুয়েজটা হয়ে গেছে কি, দেখো, আমরা ছোটোবেলায় যে ভাষা ইউজ করতাম, আজ থেকে 5 বছর আগে যেভাবে কথা বলতাম, এখন কি সেভাবে বলি বলো?
নাকি অনেকটা না, স্যার। ডেভেলপ হয়ে গেছে? বলো। মানুষের সাথে মানুষের আচরণ, তাই তো, বন্ধুদের সাথে আচরণ, কথাবার্তা, এগুলো কিন্তু আমাদের অনেকখানি কি পরিবর্তন এখন হয়ে গেছে। তা ওইটাই তিনি বলতেছেন যে প্রকৃতির মধ্যে এবং ওই যে প্রকৃতি দেখার ভিতরে যে সেন্স, তাই তো, সেই সেন্সের যে ল্যাঙ্গুয়েজ, সেগুলো এখন কেমন হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে কি হয়েছে? দেখো, প্রকৃতি হয়ে গেছে দ্য অ্যাঙ্কর অফ মাই পিওরেস্ট থটস, মানে আমার পিওরেস্ট থটের অ্যাঙ্কর। অ্যাঙ্কর মানে বুঝো তো, এটা উৎস। কেন্দ্র বা উৎস, তাই তো, হ্যাঁ, সেন্ট্রাল পয়েন্ট। মানে প্রকৃতির কাছে আসলেই আমি যেন পিওরেস্ট থটগুলোকে অর্জন করতে পারি। নেচার হয়ে গেছে কি আমার কাছে নার্স। নেচারের কাছে আসলেই আমার যে সকল অস্বস্তি, আমার যে সকল অসুস্থতা, জরাজীর্ণতা, সব কিছু কেমন শেষ হয়ে যায়। নেচার হয়ে গেছে আমার কাছে গাইডের মতো। নেচার আমাকে পথ দেখায় যে আমাকে কীভাবে চলতে হবে। নেচার হয়ে গেছে দ্য গার্ডিয়ান অফ মাই হার্ট অ্যান্ড সোল। তাহলে কি পুরো নেচারটাই যেন আমার হার্ট এবং সোলের গার্ডিয়ান হয়ে গেছে। শুধু হার্ট অ্যান্ড সোল না, বরং অফ অল মাই মোরাল বিং, আমার নৈতিক সত্তার যা কিছুই আছে না কেন, আমার নীতি নৈতিকতা বোধ যা কিছুই তৈরি হয়েছে কেন, এই সব কিছু কোথা থেকে আসছে বলো? নেচার সবকিছু থেকে। source হচ্ছে কি এই প্রকৃতি। ঠিক আছে তো? অতএব আমি এখনো প্রকৃতিকে ভালোবাসি। আমি হয়তো প্রকৃতির বাহ্যিক সৌন্দর্য দিয়ে যে ভালোবাসা সেটা না, বরং আমি তার এখন মনটাকে বা তার হৃদয়টাকে, প্রকৃতির হৃদয়টাকে ভালোবাসতে শিখেছি। যেমন হয় না যে আমরা যখন ইয়ং থাকি তখন এক ধরনের ভালোবাসা থাকে, কিন্তু আস্তে আস্তে যখন বিয়ের পর ইয়ং এজ, তারপরে মিডিল এজ, তারপরে যখন বৃদ্ধ বয়স হয়ে যায়, তখন বৃদ্ধ বয়সে এসে কি আমাদের ফিজিক্যাল কোনো বিউটির প্রতি টান থাকে না, তখন আত্মিক টান হয়ে যায় স্বামী স্ত্রীর ভিতরে? বলো বলো কোনটা হয় তখন? আত্মিক, তাই তো? হ্যাঁ, কারণ ওই যে দেখা যায় না যে বিভিন্ন ফেসবুকে দেখা যায় যে বৃদ্ধ স্ত্রী মারা যাওয়ার কারণে পরক্ষণে বৃদ্ধটাও মারা গেছে, বা স্বামী মারা যাওয়ার কারণে বৃদ্ধাও মারা গেছে। এরকম আছে না যে তারা এতটুকু ফিল করে, যে ফিলটা হয়তো ইয়ং বয়সে এতটা ফিল করেনি, আর করলেও সেটা হয়তো ফিজিক্যাল বিউটি বা সেন্সুয়ালিটির দ্বারা করা হয়েছে। কিন্তু এখন যেটা হচ্ছে, বয়স বাড়ার সাথে সাথে তাদের চিন্তাভাবনাটা পরিবর্তন হয়ে গেছে, সেটা এখন স্পিরিচুয়াল হয়ে গেছে। স্পিরিটের সাথে যে লিঙ্ক, সেই লিঙ্কটা হয়ে গেছে। তা কবিও বলতেছেন যে অন্তত আমি এখন প্রকৃতিকে, তাই তো, আমার পিওরেস্ট থটের অ্যাঙ্কর, আমার নার্স, আমার গাইড, আমার গার্ডিয়ান হিয়া ধরতে পেরে আমি খুবই সন্তুষ্ট। ঠিক আছে তো? এই যে ফিলটা আমি করতে পারছি, এটাই হচ্ছে আমার সেই কি অ্যাবান্ডেন্স রিকম্পেন্স। ঠিক আছে তো? আগে আমার প্রাকৃতিক সৌন্দর্যের রং চং খুব ভালো লাগতো, এখন রং চং না, বরং প্রকৃতির কাছে আসলে আমি যে আমার যে নতুন নতুন, তাই তো, যে স্বস্তি বা হচ্ছে চিন্তা বা কি বলবো, আরও যে সকল মোরাল, যে সকল চিন্তাভাবনাগুলো তৈরি হয়, সেগুলো যে আমি চিনতে পেরেছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় একটা ব্যাপার। ঠিক আছে? কি বুঝতে পারছো? তাই বলছে দেখো এই জায়গায় যে I rejoice to recognize in nature and in the impression that reach me through my senses, the foundation and support of my noblest thoughts, the gentle nurse of my spirit, the guide and guardian of my heart, and the very soul of my moral being. অতএব প্রকৃতিকে তিনি কিভাবে দেখছেন তাহলে? প্রকৃতিকে তিনি একটা সত্তা হিসাবে দেখছেন নাকি? প্রকৃতিকে তিনি একটা ক্ষমতা হিসাবে দেখছেন, যে ক্ষমতা তাকে তার কি বলো একদম নৈতিক যে চিন্তাভাবনা, সেটাকে পরিবর্তন করে দেয় বলে তিনি মনে করছেন। কি বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপর কি হচ্ছে, আমরা কি আজকে একটু শেষ করতে পারবো? আটটার মধ্যে পারলে তো হতো, তা না হলে তো হ্যাঁ আজকে মনে হয় কঠিন হয়ে যাবে, একটু বাদ থাকবে। এর ভিতরে একটা কাজ জমে গেছে, ঠিক আছে? যদি কল আসে আমাকে আবার দৌড়াতে হবে, তা ওইটা আমরা নেক্সট দেখি যতটুকু পারি টেনে দিই। এখান থেকে শুরু করবো নাকি আমরা? আচ্ছা, জি স্যার। তাই বলছে দেখো, এই যে ঘটনাটা ঘটেছে, এই যে আমি এখন প্রকৃতিকে চিনতে পারছি, সে আমার নার্স, সে আমার গাইড, হ্যাঁ, এটা হঠাৎ করে ঘটেনি। বলছে নর পারসেন্স, এটা সম্ভবত এমনটা নয়, দ্যাট ইফ আই ওয়ার নট দ্য স্টট। ঠিক আছে তো? যে সম্ভবত আমাকে যদি এইভাবে শেখাতো না হতো, শুড আই দ্য মোর সাফার মাই জেনিয়াল স্পিরিট টু ডিকে। হ্যাঁ, তাহলে প্রকৃতির দিকে তাকানোর, প্রকৃতিকে দেখা, প্রকৃতিকে বিবেচনা করার, তাই তো, এই যে শিক্ষা, সেই শিক্ষাটা যদি আমি না পেতাম, তাহলে আমার যে জেনিয়াল স্পিরিটটা আছে, তাই তো, আমার যে মোরাল বিংটা আছে, সেটা হয়তো বা কি হয়ে যেত বলো? সেটা যতদিন কি হতো, ডিকে মানে কি? ধ্বংস হয়ে যেত। ধ্বংস হয়ে যেত, ধ্বংস। হ্যাঁ,
তাহলে জেনিয়াস স্পিরিট মানে কি, এই যে ওয়ার্মলি ফ্রেন্ডলি বা প্রকৃতির প্রতি যে আমার একটা জয়ফুল, হ্যাঁ, ক্রিয়েটিভ স্পিরিট যেটা আছে, আমি যেটা ফিল করছি, এটা হয়তো এতদিন শেষ হয়ে যেত। এবার বলছে ফর দাও আর্ট উইথ মি হিয়ার আপন দ্য ব্যাঙ্ক অফ দিস ফেয়ার রিভার। হ্যাঁ, এই যে সুন্দর রিভার, এই ফেয়ার রিভার বলতে কোন রিভারকে বোঝানো হচ্ছে? Why river? তাই তো, তাই বলছে দাও আর্ট, দাও মানে তুমি, তুমি বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে জানো তো? সাথে করে তার বোনকে নিয়ে এসেছে। তার বোনের নাম জানো? তার নেপালি হ্যাঁ, ডরোথি উইলিয়াম, ঠিক আছে তো? ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, স্যার ওয়ার্ডসওয়ার্থ হওয়ার কথা না? হ্যাঁ, ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ডরোথি, এই যে একেও তিনি সাথে নিয়ে গেছেন, বুঝতে পেরেছ? তখন তার বোন ছিল তার বয়সের, মানে সেই 5 বছর আগে যে বয়স ছিল সেই বয়সে, ছোট। তাই তিনি তাকে সম্বোধন করছেন। এবার বলছে ফর দাও আর্ট উইথ মি হিয়ার আপন দ্য ব্যাঙ্ক অফ দিস ফেয়ার রিভার, এই সুন্দর রিভারের তীরে তোমাকে যে আমি নিয়ে এসেছি, কারণ তুমি হচ্ছে দাও আর মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, মাই ডিয়ার অ্যান্ড ডিয়ার ফ্রেন্ড। হ্যাঁ, দেখো কী বলে সম্বোধন করছে। এই প্রকৃতির কাছে এসে তিনি এতটুকু উৎফুল্ল হয়ে গেছেন যে তার সিস্টারকে তিনি ডিয়ারেস্ট ফ্রেন্ড, মাই ডিয়ার ডিয়ার ফ্রেন্ড বলে সম্বোধন করছেন। হ্যাঁ, এবং কারণ কি এটা সম্বোধন করার কারণ হলো তিনি সেই তার 5 বছর আগে তিনি কি ফিল করছিলেন সেটা এখন তার দিকে তাকিয়ে তিনি বুঝতে পারছেন। বুঝতে দেখো, অ্যান্ড ইন দাই ভয়েস আই ক্যাচ দ্য ল্যাঙ্গুয়েজ অফ মাই ফর্মার হার্ট। হ্যাঁ, আমার ফর্মার হার্ট মানে কি, সে 5 বছর আগে আমি কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে, কোন সেন্স নিয়ে বা কোন অ্যাটিটিউড নিয়ে আমি প্রকৃতির দিকে তাকাতাম, সেটা আমি তোমার কণ্ঠস্বর দেখে বুঝতে পারছি, ক্যাচ করতে পারছি। এর জন্য তোমাকে আমার আরও বেশি ভালো লাগছে এখানে, যে অন্তত তুমি আমার একটা কপি হিসাবে এখানে আছো, এতে আমি কম্পেয়ার করতে পারছি। হ্যাঁ, এবং বলছে ক্যান রিড মাই ফর্মার প্লেজার্স ইন দ্য শুটিং লাইটস অফ দাই ওয়াইল্ড আইজ। হ্যাঁ, তোমার এই ওয়াইল্ড আইজের যে লাইট, তুমি যে চারিদিকে তাকাচ্ছ, তুমি যে দেখছো, তোমার ভিতরে যে একটা ওয়াইল্ডনেস আমি ফিল করতে পারছি, তাই তো? সেটা, ওটা ছিল আমার ফর্মার প্লেজার, সেটা আমি এখন তোমার দিকে তাকিয়ে বুঝতে পারছি যে আমিও হয়তোবা আজ থেকে 5 বছর আগে এমনটাই ফিল করছিলাম। কি বুঝতে পারছো? জি স্যার। তার মানে স্যার প্রথমবার যখন কবি গিয়েছিল তখন স্যার তার বোনকে নিয়েছিল না? না, আচ্ছা, এই যে দেখো বলছে, হ্যাঁ দেখো, ডরোথিস প্রেসেন্স রিভাইটালাইজ হিম, থ্রু হার হি রিকাউন্টস উইথ দ্য ভাইটালিটি অ্যান্ড ডিলাইট অফ ইউথ দ্য ফর্মার প্লেজার্স, হ্যাঁ, দ্যাট দ্য রিফ্লেকটিভ মেডিটেটিভ অ্যাপ্রোচ টু নেচার ডাজ নট ডিমিনিশ বাট রাদার কমপ্লিমেন্টস। হ্যাঁ, বরং সে সাথে থাকার কারণে দুটা ফিলিংকে তিনি একসাথে লিঙ্ক করতে পারছেন। হ্যাঁ, যে বর্তমানে চিন্তাভাবনায় আমি আছি আর আমার আগের চিন্তাভাবনায় আমার বোন উপস্থিত, অতএব দুটার ভিতরে একটা কানেকশন তিনি ফিল করতে পারছেন। ঠিক আছে, দুটাকে তিনি রিড করতে পারছেন। রিড করা মানে কি, এখানে রিড মানে কি পড়া, আর আজ করতে পারা, আন্ডারস্ট্যান্ড করতে পারা বা ফিল করতে পারা, এটাকে বোঝানো হচ্ছে, তাই না? জি স্যার। তারপর কি বলছেন, ও ইয়েটা লিটল হোয়াইল, বলছে এই যে, হ্যাঁ দেখো কিছুক্ষণ আগে, মে আই বিহোল্ড ইন দি হোয়াট আই ওয়াজ ওয়ান্স মাই ডিয়ার অ্যান্ড ডিয়ার সিস্টার, এই যে কিছুক্ষণ আগে তোমার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম যে আমি কেমন ছিলাম। দেখো ইয়েটা হোয়াইল, এই যে হোয়াইল মানে কিছুক্ষণ আগে আমি দেখতে পাইলাম যে আমি তখন কেমন ছিলাম, কারণ তুমি তেমনটাই করলা যেমনটা হয়তোবা আমিও করেছিলাম। অ্যান্ড দিস প্রেয়ার আই মেক, অতএব এই সব কিছু বিবেচনা করে তোমার কাছে আমার এই অনুরোধ থাকলো। প্রেয়ার মানে কি এখানে অনুরোধ, তাহলে দিস প্রেয়ার আই মেক নোয়িং, এটা জেনে দ্যাট নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভার। হ্যাঁ, তাহলে এইটা জানার পর আমি তোমার কাছে এই অনুরোধটা করছি। কি জানছেন কবি, যে নেচার কখনো সেই মানুষের সাথে কখনো বিট্রে করে না যে নেচারকে ভালোবাসে, নাকি? অতএব নেচারকে ভালোবাসলে নেচার তোমার সাথে কখনোই বিট্রে করবে না। সুতরাং এই কথাটা মনে করে আমি তোমার কাছে এই রিকোয়েস্টটা করছি। কি রিকোয়েস্ট করছি একটু পরে আছে, দেখো দেখো, ইট ইজ হার প্রিভিলেজ থ্রু অল দ্য ইয়ার্স অফ দিস আওয়ার লাইফ। হ্যাঁ, বলছে প্রকৃতির কাছে আমাদের এই বয়সের এটাই মানে প্রিভিলেজ বা সুবিধা, যে সে কী করে আমাদেরকে টু লিড ফ্রম জয় টু জয়, কারণ প্রকৃতি আমাদের কখনো দুঃখ দেয় না, সে সবসময় আমাদেরকে আনন্দ দেয় আর আনন্দই দেয়। তাই তো, একটা হচ্ছে বয়েস প্লেজার ছিল, আর এখন আমি বয়েস প্লেজার না, এখন আমি পিওর বা স্যাংটিফাইড প্লেজার পাচ্ছি। কিন্তু প্রকৃতির কাছে তুমি যে কোনোভাবেই হোক আনন্দ পাবা। কারণ কি, ফর শি ক্যান সো ইনফর্ম দ্য মাইন্ড, শি মানে কি এখানে প্রকৃতিকে বোঝানো হচ্ছে, ঠিক আছে তো? কারণ প্রকৃতি পারে আমাদের মনকে বোঝাতে, দ্যাট ইজ উইদিন আস। হ্যাঁ, যে মনটা আমাদের ভিতরে আছে, সে মনকে প্রকৃতি কী করতে পারে, ইনফর্ম করতে পারে, জানাতে পারে
ইমপ্রেস করতে পারে, তাই তো, প্রভাবিত করতে পারে কি দিয়ে? উইথ কোয়াইটনেস অ্যান্ড বিউটি। প্রকৃতি তার এই শান্ততা, এই নীরবতা, তারপরে এই বিউটি দিয়ে আমাদেরকে, আমাদের মনকে একই সাথে ইমপ্রেসও করতে পারে, আবার আমাদের মনকে ইনফর্মও করতে পারে। ইনফর্ম করা মানে কি? আমাদের মনকে ওই যে প্রেসেন্স বা উপস্থিতি ওইটাকে আমাদের জানাতে পারে, জানান দেওয়া, আমাদেরকে ফিল করাতে পারে না। অ্যান্ড সো ফিড উইথ লফটি থটস, এবং সেই প্রকৃতি আমাদেরকে উন্নত চিন্তাভাবনা দিয়ে আমাদেরকে পূর্ণ করে তুলতে পারে। ফিড উইথ মানে কি? পূর্ণ করা। ফিড মানে তো খাওয়ানো, কিন্তু এখানে কি খাওয়ানো বোঝাবে নাকি পূর্ণ করা অর্থে বোঝাবে বলো তো? হ্যাঁ, পূর্ণ করা, ফিল, তাই তো, ফিল আস উইথ লফটি থটস। লফট মানে উন্নত চিন্তাভাবনা দিয়ে পূর্ণ করে। অতএব এই সব কিছু বিবেচনা করে আমি বুঝতে পারছি যে যদি আমাদের প্রকৃতির সান্নিধ্যের কারণে আমাদের চিন্তাভাবনা যদি উন্নত হয়, আমাদের মাইন্ড যদি উন্নত হয়, সাবলাইম হয়, তাহলে নাইদার ইভিল টাং র্যাশ জাজমেন্ট, মানে ইভিল টাং মানে কি? আমাদের নিয়ে যদি কেউ কুকথাও বলে, আমাদের নিয়ে যদি কেউ মানে কি অন্যায় অবিচারও করে, তা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নর দ্য স্নিয়ার্স অফ সেলফিশ মেন, এমনকি স্বার্থপর মানুষ যদি আমাদের নিয়ে কি করে? স্নিয়ার মানে কি? ভ্রুকুটি করা, ঠাট্টা মস্করা করা বা হিংসা করা, তাতেও আমাদের কোনো ক্ষতি হবে না। নর গ্রিটিং হোয়ার নো কাইন্ডনেস ইজ, এমনকি অনেকে মানুষ প্রিটেন্ড করে, ভান করে আমাদেরকে গ্রিটিং দেয়, যার ভিতরে আসলে কোনো কাইন্ডনেস নাই, কিন্তু আমাদেরকে ভাব দেখায় যে সে আমাদের খুব ভালোবাসে। এই কোনো কিছুই আমাদের কি করতে পারে না? ক্ষতি করতে পারে না। এমনকি নর অল দ্য ড্রিয়ারি ইন্টারকোর্স অফ লাইফ, এমনকি আমাদের জীবনের যত ড্রিয়ারি বা ক্লান্তিকর বা খারাপ যে সকল কাজকর্ম আছে, চিন্তাভাবনা আছে, মানুষের সাথে মানুষের সম্পর্ক আছে, শ্যাল এভার প্রিভেল এগেইনস্ট আস, সেগুলো কখনোই আমাদের কি করতে পারবে না? আমাদেরকে, আমাদের উপরে মানে কি আরোপ করতে পারবে না, আমাদের উপরে খারাপ প্রভাব বিস্তার করতে পারবে না। এমনকি কি করতে পারবে না? ডিস্টার্ব করতে পারবে না আবার চেয়ারফুল ফেথকে, তাই তো, সৃষ্টিকর্তা, প্রকৃতি, এর উপরে যে আমাদের যে বিশ্বাস আছে সেই বিশ্বাসটাকেও নষ্ট করতে পারবে না। অ্যান্ড দ্যাট অল হুইচ উই বিহোল্ড ইজ ফুল অফ ব্লেসিং, কারণ প্রকৃতির মধ্যে আমরা যা কিছু দেখতে পাই না কেন, সব কিছু কি? ফুল অফ ব্লেসিংস। এমনকি এই যে খারাপ কথা, খারাপ চিন্তাভাবনা, অন্যের হিংসা, বিদ্বেষ, এগুলো আমার কাছে আসলে খারাপ হিসাবে আসবে না, বরং কী হিসাবে আসবে বলো? ব্লেসিং হিসাবে আসবে। কেউ যদি আমাকে হিংসা করে, সেই হিংসাটাও আমার কাছে ব্লেসিং হিসাবে আসবে। কেউ যদি আমাকে র্যাশ জাজমেন্ট দেয়, অন্যায় অবিচার করে, সেটাও আমার কাছে ব্লেসিং হিসাবে আসবে। অতএব এটাই হচ্ছে তোমার কাছে আমার জানানোর বিষয়, ঠিক আছে তো, যে নেচার কখনো মানুষকে বিট্রে করে না। অতএব নেচারের সাথে সান্নিধ্যে থাকতে থাকতে তোমার মনটা যদি উন্নত হয়ে যায়, তাই তো, এবং এই যে সো ইমপ্রেস, সো ইনফর্ম দ্য মাইন্ড উইথ কোয়াইটনেস অ্যান্ড বিউটি অ্যান্ড সো ফেড উইথ লফটি থটস, হ্যাঁ, উন্নত চিন্তাভাবনা দিয়ে যদি আমাদের মনটা উন্নতই হয়ে যায়, তাহলে এই সকল খারাপ কোনো কিছুই আমাদের শান্তিকে নষ্ট করতে পারবে না বা আমাদের বিশ্বাসকে ডিস্টার্ব বা নষ্ট করতে পারবে না। বরং যা কিছুই আসুক, সে খারাপ আসুক আর ভালো আসুক, আমাদের কাছে সেটা ব্লেসিং হিসাবেই আসবে। কি কথা বুঝতে পারছো? তাহলে প্রকৃতির এত বড় ক্ষমতা নাকি? প্রকৃতিকে কি খুব খারাপ মনে হচ্ছে এটা পড়ার পর? না স্যার, হচ্ছে কি এখনই প্রকৃতির কাছে ছুটে যায় নাকি? হ্যাঁ, প্রকৃতির কাছে এখনই ছুটে চলে যায় নাকি? জি স্যার, যে ইমেজ দেখালেন স্যার, কালারফুল ইমেজ। তাই বুঝে দেখো, বিকজ অফ দিস ইনফ্লুয়েন্স নাইদার গসিপ নর হার্শ জাজমেন্ট, সেলফিশ রিডিকিউল, সুপারফিশিয়াল সোশ্যাল ইন্টারাকশন নর দ্য ডালনেস অফ এভরিডে লাইফ ক্যান শেক আওয়ার বিলিভ দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ ব্লেসিংস। তাই তো, যে পৃথিবীটাই আমাদের কাছে ব্লেসিং। অতএব যা কিছুই আসুক, খারাপ ভালো যা কিছুই আসুক, পুরো পৃথিবীটা আসলে ব্লেসিং ছাড়া আর কিছু না। বুঝতে পারছো? অতএব এই বিশ্বাসটা অন্তত তুমি প্রকৃতির কাছ থেকে পাবা। অতএব এই জন্য তোমাকে প্রকৃতিকে কি করা উচিত? ভালোবাসা উচিত নাকি? এইবার হচ্ছে সেই প্রেয়ারের মূল কথা এখানে আসতেছে। তাহলে কি অনুরোধ করেছে আসলে কবি? কি কোনো অনুরোধ করেছে? এখনো সে অনুরোধ করবে, তাই না? এতক্ষণ তিনি বুঝতে পারলেন যে প্রকৃতির সান্নিধ্যে আসলে এমনটা হয়। এ কারণেই কবি এসে প্রার্থনা করছে তার বোনের কাছে, মানে রিকোয়েস্ট করছে তার বোনকে, যে দেয়ার ফর, সে কারণে এই যে বিষয়গুলো জানলাম, এইগুলো জানার কারণে লেট দ্য মুন শাইন অন দি ইন দ্য সলিটারি ওয়ার্ক। তাই তো, তুমি যখন রাতে একাকী হাঁটবে, চাঁদ যেন তোমার উপরে কি করে? আলো বর্ষিত করে। অতএব চাঁদের আলো থেকে নিজেকে লুকিও না, সূর্যের আলো থেকে নিজেকে লুকিয়ে রেখো না, বরং প্রকৃতির সান্নিধ্যে আসো, ঠিক আছে তো? তাহলে দেয়ার ফর, সে কারণে লেট দ্য মুন শাইন অন দি, মানে কি? চাঁদের আলো তোমার উপরে কি করতে দাও? শাইন করতে দাও, তাই তো? কখন? ইন দ্য সলিটারি ওয়াক, যখন তুমি একা একই হাঁটবে রাতের বেলায়। অ্যান্ড লেট দ্য মিস্টি মাউন্টেন উইন্ডস বি ফ্রি টু ব্লো এগেইনস্ট দি, এবং এই যে
হ্যাঁ, মিস্টি মাউন্টেন মানে কি, এই যে কুয়াশাচ্ছন্ন, তাই তো, বরফে ঢাকা যে মাউন্টেন, এর যে বাতাস উইন্ড, সেটাকে তোমার গায়ে এসে লাগতে দাও। দেখো, টু ব্লো এগেইনস্ট দি মানে কি, এগেইনস্ট দি মানে তোমার গায়ে লাগতে দাও, ঠান্ডা বাতাসকে যেন খারাপ মনে করো না, ঠিক আছে তো। এটা হচ্ছে তার অনুরোধ। অনুরোধ হচ্ছে কি, যে প্রকৃতির সান্নিধ্যে তুমি আসো। এই কথাগুলো বলা মানে কি, যে চাঁদের আলো তোমার গায়ে এসে পড়তে দাও, তাই তো, মিস্টি উইন্ড, তাই তো, মাউন্টেন উইন্ডকে তোমার গায়ে লাগতে দাও। এগুলো বলা মানে কি, মানে প্রকৃতিকে কি করা, তোমার সান্নিধ্যে আসতে দেওয়া, প্রকৃতিকে ফিল করা এবং নিজেকে প্রকৃতির সাথে কি করা, মানিয়ে নেওয়া, না, এটা বলছে। অ্যান্ড ইন আফটার ইয়ার্স, এবং তুমি যদি এই কাজগুলো করো, তুমি দেখবা যে পরবর্তী মানে আফটার ইয়ার্সে, when this wild ecstatic shall be matured into sober pleasure, আমার মতো তোমার এই বর্তমানের যেমন যে এক্সট্যাটিক প্লেজার বা অ্যানিমালিস্টিক প্লেজার, এটা যখন ম্যাচিওর হয়ে সোবার প্লেজার হয়ে যাবে না আমার মতো, তখন when thy mind shall be a mansion for all forms of, দেখো, all lovely forms, এবং তোমার মনের ভিতরে প্রাকৃতিক এই সুন্দরগুলো যখন অবস্থান করবে, ম্যানশন মানে বাসা বা অবস্থান বোঝায়, ঠিক আছে তো। ম্যানশন মানে কি, অবস্থান করা। তার মানে কি, তুমি যখন প্রকৃতির মধ্যে থাকবে, তখন প্রকৃতির অনেক ইমেজ, অনেক লাভলি ফর্মস তো তোমার মেমোরিতে কি মানে গেঁথে যাবে, তাই তো। দ্য মেমোরি, দেখো, দাই মেমোরি বি অ্যাজ আ ডুয়েলিং প্লেস ফর অল সুইট সাউন্ডস অ্যান্ড হারমোনিস। এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই যে বিউটি, এই যে সাউন্ড, এই সব কিছুই হবে কি, তোমার মেমোরিতে গেঁথে যাবে, কারণ তোমার মেমোরি হবে তাদের একটা ডুয়েলিং প্লেস, মানে কি তোমার মেমোরিতে ওগুলো থাকবে। তাহলে তখন কেমন হবে, ও দেন, ঠিক তখন যখন তুমি ম্যাচুয়ার্ড হয়ে উঠবে, ইফ সলিটিউড অর ফেয়ার অর পেন অর গ্রিফ শ্যাল বি দাই পোর্শন, হ্যাঁ, তখনও যদি তোমার জীবনে কোনো না কোনোভাবে তুমি যদি একাকিত্বে পড়ে যাও, তুমি যদি ভয় পাও, তুমি যদি কষ্ট পাও, তুমি যদি দুঃখ পাও, তখন কেমন হবে, এই কষ্ট দুঃখগুলো উইথ দ্যাট, দেখো, উইথ হোয়াট হিলিং থটস অফ টেন্ডার জয় উইল দাও রিমেম্বার মি, তখন তুমি করবা কি, এই যে আজকে যে কথাটা বলছি, তুমি তখন সেগুলোকে মনে করবা, আমি যে তোমাকে বলেছিলাম, হ্যাঁ, দেখো, টেন্ডার জয় নিয়ে, হ্যাঁ, উইথ হোয়াট হিলিং থট অফ টেন্ডার জয় উইল দাও রিমেম্বার মি, মানে কি, তুমি তখন আমাকে স্মরণ করবে, অ্যান্ড দিস মাই এক্সহর্টেশনস, এবং আমি যে অনুরোধগুলো করলাম, এই অনুরোধগুলো তুমি একটু স্মরণ করবে। তখন তুমি বুঝতে পারবে যে তোমার এই যে ভয়, আতঙ্ক, কষ্ট, এই কোনো কিছুই আর তোমার ভিতরে কি থাকবে না, থাকবে না, বলো, থাকবে না, হ্যাঁ, থাকবে না, থাকবে না, হ্যাঁ, তোমার জীবনটা তখন ওই যে ফুল অফ ব্লেসিংস হয়ে যাবে, হ্যাঁ। তাই বলছে, দেখো, ও দেন শুড, দেখো, সলিটিউড, ফেয়ার, সরো, গ্রিফ, ও দেখো, এভার ফল টু ইউর লর্ড, মানে তোমার ভাগ্যে যদি কখনো দুঃখ কষ্ট আসে, মে ইউ ফাইন্ড কনসোলেশন অ্যান্ড হিলিং ইন দিস টেন্ডার মেমোরিজ অফ জয়, হ্যাঁ। এই যে আমরা যে আজকে কিছু মেমোরি পেয়েছি, যে জয় পেয়েছি, এইগুলোর কথা তুমি মনে করবে, অ্যান্ড ইন দ্য রিকালেকশন অফ মাই গাইডেন্স অ্যান্ড এনকারেজমেন্ট, এবং আমি যে তোমাকে গাইড করছি, এনকারেজমেন্ট করছি, অ্যান্ড ইন দ্য নলেজ অফ নেচার্স বিউটি অ্যান্ড উইজডম, এবং প্রাকৃতিক যে সৌন্দর্য এবং উইজডম যে তুমি পাচ্ছ, এই সব কিছু হবে কি, আর অলওয়েজ উইথ ইউ, সব কিছু তোমার সাথে থাকবে। আর যখন তোমার সাথে থাকবে, তখন এই দুঃখ কষ্ট কি থাকবে আর, বলো, না দুঃখ স্যার, কষ্ট এমনি দূরীভূত হয়ে যাবে, ঠিক আছে তো। তাই বলছে, দেখো, মেমোরি অ্যাজ আ সোর্স অফ কনসোলেশন, তখন এই স্মৃতি, আনন্দের, সুখের যে স্মৃতিগুলো, এটাই তোমার জন্য সান্ত্বনার বাণী হয়ে যাবে। ওয়ার্ডসওয়ার্থ রোল অ্যাজ আ মোরাল অ্যান্ড ইমোশনাল গাইড, হ্যাঁ, তখন কি হয়ে যাচ্ছে, ওয়ার্ডসওয়ার্থ এখানে তার বোনের একটা মোরাল এবং ইমোশনাল গাইড হিসেবে কাজ করছে, এবং নেচার অ্যান্ড হিউম্যান কানেকশন অ্যাজ আ সোর্স অফ এন্ডিউরিং কমফোর্ট, এবং নেচার এবং হিউম্যান একটা কানেকশন তৈরি হচ্ছে, যেটা এন্ডিউরিং কমফোর্ট হয়ে যাবে, মানে কি সব সময়ের জন্য, দুঃখ কষ্ট যখনই পায় না কেন, এই প্রকৃতি, এই প্রাকৃতিক যে সৌন্দর্য, এই যে মেমোরি, সব কিছু আমাদেরকে কমফোর্ট দিবে, আরাম দিবে বা স্বস্তি দিবে। কি বোঝা গেল? জি স্যার, স্যার, তাই বলছি, দেখো, নর পারসনস ইফ আই শুড বি হোয়ার আই নো মোর, দেখো, যদি এমনটা হয় যে সম্ভবত এমনটা হলো যে আমি আজকে যেখানে আছি সেখানে আর নেই, বলো, বলছি, ইফ আই শুড বি হোয়ার আই নো মোর ক্যান হেয়ার দাই ভয়েস নর ক্যাচ ফ্রম দাই ওয়াইল্ড আইজ দিস গ্লিমস অফ পাস্ট এক্সপিরিয়েন্স, হ্যাঁ। তার মানে কি, তিনি কিসের কথা বলছেন, যে আমি যদি আর না থাকি, কি বলছেন তিনি, মৃত্যুর কথা, হ্যাঁ, যে এমন জায়গায় আমি গেলাম, তাই তো, যে আমি এমন জায়গায় গেছি যেখান থেকে তোমার কণ্ঠস্বর শুনতে পাবো না, তোমার এই যে ওয়াইল্ড আইজের যে গ্লিমস, যে আলোক দৃষ্টি, সেগুলো আমি যখন দেখতে মানে পাবো না, উইল দাও দেন ফরগেট, তুমি নিশ্চয়ই তখন ভুলে যাবে না, দেখো, দ্যাট অন দ্য ব্যাঙ্ক অফ দিস ডিলাইটফুল স্ট্রিম উই স্টুড টুগেদার, হ্যাঁ,
তখন যেন তুমি ভুলে যেও না যে আমরা এই নদীর ব্যাংকে বা তীরে, দেখো এই যে, হ্যাঁ দেখো, অন দ্য ব্যাঙ্কস অফ দিস ডিলাইটফুল স্ট্রিম, আমরা একসাথে দুইজন দাঁড়িয়েছিলাম। অ্যান্ড দ্যাট আই সো লং আ ওয়ার্শিপার অফ নেচার, এবং আমি সারা জীবন ধরে যে আমি প্রকৃতির পূজারী, সেই আমি হিদার কেম আনওয়ারিড ইন দ্যাট সার্ভিস, এবং আমি প্রকৃতির পূজারী হিসাবে সেই প্রকৃতির সার্ভিস করার জন্য আমি অক্লান্ত অবস্থায় আমি এখানে এসেছিলাম। অ্যান্ড রাদার সে উইথ ওয়ার্ম অ্যান্ড লাভ, হ্যাঁ, এবং তুমি একটা ওয়ার্মার লাভ নিয়ে তখন তুমি বলবে, কি বলবে? ও উইথ ফার ডিপার জিল অফ হলিয়ার লাভ, হ্যাঁ, যে কি প্রকৃতির থেকে আমরা কি ধরনের গভীর উদ্দীপনামূলক এরকম আর কি, এবং পবিত্র ভালোবাসা আমরা আসলে পেয়েছি। এটা নিশ্চয়ই তুমি ভুলে যাবে না। নর উইল দাউ দেন ফরগেট, তুমি তখন নিশ্চয়ই ভুলে যাবে না, দ্যাট আফটার ম্যানি ওয়ান্ডারিংস অ্যান্ড ম্যানি ইয়ার্স অফ অ্যাবসেন্স, হ্যাঁ, মানে প্রকৃতির কাছ থেকে অনেক দূর অ্যাবসেন্ট থাকার পরেও, অনেক দিন এই তিনটা ন্যাবিতে এসে, তাই তো, চলে যাওয়ার পরে পৃথিবী ঘুরে ফিরে এসে আবার যখন আমি এখানে এসেছিলাম, দিস স্টিপ উডস, লফটি ক্লিফস অ্যান্ড দিস গ্রিন পাস্টোরাল ল্যান্ডস্কেপ, তাহলে এই যে পুরো পরিবেশ, গাছ, পাহাড়, পর্বত সব কিছু কেমন ছিল? ওয়ার টু মি মোর ডিয়ার। তাহলে আগে তো আমার কাছে ভালো লেগেই ছিল, কিন্তু এত এই 5 বছরের সমান অ্যাবসেন্ট থাকা সত্ত্বেও এই প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছে কি হয়ে যায়নি বলো? আমার কাছে কমে যায় নাকি, বরং আরও বেশি প্রিয় হয়ে উঠেছে। বোথ ফর দেমসেলভস অ্যান্ড ফর দাই সেক, বিশেষ করে প্রকৃতির নিজের জন্য, আর একটা বিশেষ করে তোমার জন্য যে তুমি আমার সাথে আছো। তাহলে প্রকৃতি তো নিজেই আমার কাছে এমনভাবে ধরা দিয়েছে যে প্রকৃতি আমাকে 5 বছর আগে যতটুকু প্রিয় ছিল তার থেকে এখন বেশি আরও প্রিয় হয়ে উঠেছে, আরও বেশি প্রিয় হয়ে উঠেছে, কারণ তোমার সান্নিধ্য আমি এখানে পেয়েছি। কারণ তুমি থাকার কারণে আমি সেই পাস্ট এক্সপিরিয়েন্সটাকে তোমার চোখে মুখে দেখে আরও গভীরভাবে ফিল করতে পেরেছি। ফিল করার কারণে এই পুরো প্রকৃতি। হ্যাঁ বলো। স্যার এখানে লফটি বলতে কি উচ্চ বোঝাইছে? হ্যাঁ উচ্চ বোঝাইছে, দেখাইছিলাম না, লফটি ক্লিফ মানে উঁচু উঁচু যে পাহাড় পর্বতের চূড়া, ঠিক আছে তো? জি স্যার। লফটি ক্লিফ অফ মাউন্টেন্স, দেখো এই দেখতে পাচ্ছ, এই যেটা বলছে, ঠিক আছে তো? হ্যাঁ এই যে দেখো এখানে বিশাল, হয়তো তিনি এখানে দাঁড়িয়ে আছেন, এখান থেকে তিনি দেখছেন। তাহলে যে লফটি কি গাছের যেমন বলছে, লফটি উডস, তাই বলছে তো নাকি? এটা হচ্ছে স্টিপ উড, স্টিপ মানেও খাড়া, লফটি মানে উঁচু, মানে ভিন্ন ভিন্ন শব্দ তিনি ইউজ করেছেন। এবং এই দিস গ্র্যান্ড পাস্টোরাল ল্যান্ডস্কেপ এবং গ্রিন পাস্টোরাল ল্যান্ডস্কেপ, এই সব কিছুই আমার কাছে আরও বেশি প্রিয় হয়ে উঠেছিল। তুমি এটা মনে করো, ভুলে যেও না জানো, বিশেষ করে প্রকৃতির নিজের জন্য এবং তোমার জন্য, এই দুয়ে মিলে প্রকৃতি আমার কাছে আরও বেশি। তাকে বলছে, ডু নট ফরগেট দ্যাট আফটার ম্যানি ইয়ার্স অফ ওয়ান্ডারিং অ্যান্ড অ্যাবসেন্স দিস স্টিপ উডস, টাওয়ারিং ক্লিফ অ্যান্ড গ্রিন পাস্টোরাল ল্যান্ডস্কেপ বিকেম ইভেন মোর প্রেশাস টু মি, নট অনলি ফর দেয়ার ওন বিউটি, হ্যাঁ, শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য না, বাট অলসো বিকজ দে আর শেয়ার্ড উইথ ইউ অ্যান্ড কানেক্টেড টু ইউর প্রেসেন্স। এ কারণে এই প্রকৃতি আমার কাছে আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। কি বুঝতে পারছো? এই হলো, তাহলে শেষ করতে পারলাম আমরা, যা হোক। তা কি বোঝা গেল পুরো কবিতাটা? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখন তোমাদের কাজ হলো পুরো শীটটা কিন্তু পড়বা, হ্যাঁ, যে শীটগুলো আমি দিব প্রত্যেকটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বা, মনে থাকবে, কিছু যেন বাদ না যায়, পুরো কমপ্লিট একটা ধারণা পাওয়ার জন্য, যাতে যত বেশি পড়বা এইগুলো তোমার মাথার ভিতরে এত ধারণা তৈরি করবে যে তোমার কোশ্চেন আনসারগুলো তখন ছোট মনে হবে, বুঝতে পেরেছো? এবং যদি কোশ্চেন ঘুরিয়ে টুরিয়ে আসে তুমি পারবা সহজে, ঠিক আছে? তো যাও, ক্লাসও শেষ, এবং হ্যাঁ জামাই বের হবো আমি, হ্যাঁ জামাই, আচ্ছা আমি কি চলে আসবো ওখানে? আমি তাহলে চলে যাই ওখানে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আজকে এখনও রাখতে হচ্ছে, তো সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবার কথা হবে। তাহলে শিটগুলো একটু দেওয়া আছে, একটু পড়ে নিবা, হ্যাঁ? তো সবাই ভালো থাকো, গুড নাইট, বাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।